আজকে ধাপ প্রথম। আগের দিন আমরা দ্রাব্যতার পাঠ শুরু করছি। আমাদের পরমাণু মডেলের চ্যাপ্টার শেষ, দ্রাব্যতার পাঠ শুরু করছিলাম। তারপরে বেসিক কিছু জিনিস দেখাইছি। এই যে সূত্র টুত্র দেখাইছিলাম আগের দিন। এই যে এগুলা কেমনে কি আসে, গ্রাফ কিভাবে হয়। আজকে তারপর থেকে শুরু করি। দ্রাব্যতা গুণফল কি কিভাবে আসে এসব। তারপরে সমআয়ন প্রভাব কি, এগুলো। যদি প্রথমত আসি তোমার কেএসপি কে আইপি। আচ্ছা, কেএসপি, এখানে কেএসপি মানে কি বলো? ইংরেজিতে বলো বা বাংলায় বলো, যেভাবে ইচ্ছা বলো। কেএসপি মানে কি, কেআইপি মানে কি? কেআইপি মানে দাদা ধাপ্যতার গুণফল। তাহলে কেএসপি মানে কি? সরি দাদা, কে এসপি মানে হচ্ছে ধাপ্যতার গুণফল। হ্যাঁ, কেএসপি মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল। আর কেআইপি মানে হচ্ছে, আয়নিক হ্যাঁ, একটা হচ্ছে গুণফল। আয়নিক প্রোডাক্ট আর একটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। এখন আমরা আগের দিন এই জিনিস তোমরা জানো যে দ্রাব্যতার সাথে এস হচ্ছে আমাদের দ্রাব্যতা, দ্রাব্যতার সাথে কনসেন্ট্রেশনের একটা সম্পর্ক আছে। দ্রাব্যতার সাথে কনসেন্ট্রেশনের সম্পর্ক আছে। দ্রাব্যতার মানে কি মনে আছে স্পষ্টভাবে? দ্রাব্যতার ডেফিনিশন বলতে পারবা? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে তাকে দ্রাব্যতা বলে। উম, বললাম না ঠিক মতো। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হয়ে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দ্রাবকে তৈরি করে। সম্পৃক্ত হ্যাঁ, হ্যাঁ, তার মানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা তো থাকবেই। 100 গ্রাম তাকে ওই দ্রাবকে, তাপমাত্রা হ্যাঁ, 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য যুক্ত হয়ে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে তোমার স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে সম্পৃক্ত দ্রবণ, এই তো। যে পরিমাণ দ্রব্য, তার মানে যদি আমি এক্স গ্রাম দ্রব্য যোগ করি তাহলে আমার দ্রাব্যতা কত হবে? এক্স। এটা ছিল আমাদের দ্রাব্যতা। আর ঘনমাত্রা কি? ঘনমাত্রা কি ছিল? 10 গ্রাম। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ঘনমাত্রা বলে। হুম? এটা হচ্ছে ঘনমাত্রা। তো ঘনমাত্রা আর দ্রাব্যতার মধ্যে সম্পর্ক কি? ঘনমাত্রা হচ্ছে যে কোনো একটা ঘনত্ব। মানে একটা বেঞ্চে, বেঞ্চের কথা না, ঘনমাত্রা এইভাবে না। ঘনমাত্রা হচ্ছে যে দ্রবণ দিয়ে বলাই সহজ। এই যে ধরো, ঘনমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক, এটা যদি এখন কিভাবে এত আস্তে আস্তে বলা লাগে। দেখো, এই যে এই হচ্ছে তোমার সলিউশন ছিল। এর মধ্যে তুমি ধরো 2 চামচ দিলা, ধরো 2 টেবিল স্পুন তুমি একটা সুগার দিলা। তাহলে ওর ঘনমাত্রা কত হবে? একটা টেস্ট পাবো আমরা, 2 চামচ চিনি দেওয়ার জন্য একটা ঘনমাত্রা পাবো। কিন্তু আমি বলতেছি যে এইখানে ম্যাক্সিমাম কত টেবিল চামচ দিলে গুলবে? ম্যাক্সিমাম ধরো 4 টেবিল চামচ দিলে গুলবে, 4 টি স্পুন সুগার। তার মানে ঘনমাত্রা হচ্ছে আমার বর্তমানে কতটুকু আছে, বর্তমানে কতটুকু আছে? 2 টেবিল চামচ। এটা হচ্ছে আমার বর্তমান ঘনমাত্রা, সিওএনসি কনসেন্ট্রেশন। আর সর্বোচ্চ যতখানি এখানে ধরবে, এটাকে আমরা কি বলতে পারি? সর্বোচ্চ যতখানি ধরবে তাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের সলিউবিলিটি। সলিউবিলিটি। তাহলে ঘনমাত্রার সাথে সলিউবিলিটির সম্পর্ক কি? কোনো একটা দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা ওই দ্রবণের দ্রাব্যতা। কোনো দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা ওই দ্রবণের দ্রাব্যতা। তো তো ঘনমাত্রার দ্রাব্যতা নিয়ে আরো সমস্যা থাকলে দেখো, এই প্রশ্ন আগের দিনও করছিলাম। বলি,
হ্যাঁ, এখানে আমার প্রশ্ন ছিল হচ্ছে এরকম, আমি প্রথমে একটা দ্রবণ নিছি। হ্যাঁ, প্রথমে একটা দ্রবণ নিছি, এখানে কিছু পরিমাণ চিনি যুক্ত ছিল, ধরো এখানে 2 টেবিল চামচ চিনি যুক্ত ছিল। হ্যাঁ, 2 টেবিল চামচ চিনি দিলাম। এরপরে ওইটার একটা টেস্ট ছিল। হ্যাঁ, প্রথমে একটা দ্রবণ নিলাম যেখানে আমি 2 টেবিল চামচ চিনি দিছি, ওইটার একরকম মিষ্টি ছিল। এরপরে আমি কি করলাম, ওইখানে আমি আরো, আগের একটা কথা বলি, দাঁড়াও একটু আস্তে আস্তে চাই। এই যে একটা দ্রবণ আছে, এই দ্রবণের মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। এরপরে এই যে যে দ্রবণটা ছিল, এই দ্রবণের সর্বোচ্চ ধারণ ক্ষমতাই হচ্ছে কত? সর্বোচ্চ ধারণ ক্ষমতাই হচ্ছে 2 টেবিল স্পুন। মানে এইটার বেশি দিলে মিষ্টি চিনি আর গলবে না। তাহলে আমি এর পরবর্তীতে এখানে আমি আরো 3 টেবিল চামচ চিনি দিলাম। তারপরে কি আমার এটার চিনি বাড়বে নাকি বাড়বে না? মানে আমার মিষ্টি বেশি লাগবে নাকি লাগবে না? আগের মতোই থাকবে মিষ্টি। মিষ্টি আগের মতো থাকবে। মানে কি, কথাটা বুঝতে পারছো কি বলছি? আমার একটা দ্রবণ ছিল, সেইখানে আমি 2 টেবিল চামচ চিনি মিশাইছি। এরপরে আমি আরো বলে দিছি যে এইখানে সর্বোচ্চ 2 টেবিল চামচ গুলতে পারে, মিশতে পারে। ভালো কথা। এরপরে আমি সেখানে আরো 3 টেবিল চামচ লবণ দিলাম। এরপরে আমার মিষ্টি কি একই রকম লাগবে না কম লাগবে না বেশি লাগবে? একই রকম লাগবে। হুম, আগের মতো। শ্রেয়ন্তী বললো একই রকম লাগবে। হ্যাঁ, একই রকম লাগার কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি এখানে সর্বোচ্চ 2 টেবিল চামচ গুলতে পারে, তার মানে নতুন যতটুকু আসবে ওইটুকু কি করবে, নিচে জমা হবে। নিচে যেহেতু জমা হবে, এজন্য এটা দ্রবণে কোনো ভূমিকা রাখতে পারবে না, বা মিষ্টতায় কোনো ভূমিকা রাখতে পারবে না। এজন্য কনসেন্ট্রেশন কি থাকবে? সেম থাকবে। কনসেন্ট্রেশন সেম থাকবে। এর মানে আমি তোমাদের বুঝাইতে এইটাই চেষ্টা করতেছি যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা কি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এরকম সম্ভব? আমি না। বলতে চাচ্ছি যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সম্ভব না। আমি যদি মনে করি যে কোনো একটা দ্রবণ নিব, তার মধ্যে আমি 100 চামচ চিনি দিলাম, তার মানে কি ওইটা 100 চামচ চিনির সমান মিষ্টি হবে? হবে না। একটা সর্বোচ্চ লিমিটে পৌঁছানোর পর সেটা আর বাড়বে না। আমি এরকম ভাবে একটা গ্রাফ দেখাইতে পারি জাস্ট বোঝার জন্য। এই যে যদি আমার ঘনমাত্রা হয়, আর এই যে যদি আমার চিনির পরিমাণ হয়, তাহলে এরকম হবে। প্রথমে চিনি বাড়বে, চিনি বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, বা এরকম হবে। একটা সার্টেন স্টেজে পৌঁছানোর পর এটার সমান থাকবে, তাই না? এরকম হবে না? মানে বুঝতেছো? প্রথমে তুমি চিনি দিবা, তোমার ঘনমাত্রা বাড়তে থাকবে, মিষ্টি বাড়তে থাকবে, কিন্তু একটা সার্টেন স্টেজে পৌঁছানোর পর তারপরে ওইটার বাড়বে না। আমরা একটা এরকম গ্রাফ দেখতে পাই। তাহলে এই যে একটা পয়েন্ট আমরা পাইলাম, যেই পয়েন্টে পৌঁছানোর পরে ঘনমাত্রা বাড়তেছে না, একই রকম থাকতেছে, এই যে এটাকে আমরা কি বলি? সলিউবিলিটি সলিউবিলিটি। বা দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার একটা সহজ সংজ্ঞা হচ্ছে কি জানো? দ্রাব্যতা, দ্রাব্যতা হচ্ছে সি ম্যাক্স। সি মানে কি, বা কনসেন্ট্রেশন, বা এভাবে লিখতে পারি, কনসেন্ট্রেশন ম্যাক্স। কোনো একটা দ্রবণের সর্বোচ্চ যে ঘনমাত্রা, তাকে আমরা বলতে পারি ওই দ্রবণের দ্রাব্যতা। কেন বুঝতেছো কেন এটাকে ঘনমাত্রা বলা যায়? সর্বোচ্চ ঘনমাত্রাকে দ্রাব্যতা কেন বলা যায়? কারণ দ্রাব্যতা আমরা জানি হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা। আর আমরা দেখতেছি যে এই সার্টেন লেভেলে পৌঁছানোর পরে ও, ওকে তুমি যত চিনিই ঢালো বা বাইরে থেকে যত কিছুই অ্যাড করো, ওর ঘনমাত্রা আর চেঞ্জ হবে না। ও সর্বোচ্চ ধারণ ক্ষমতা ওইটুকুই ছিল। এজন্য এটাই হচ্ছে আমার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার একটা সহজ সংজ্ঞা হচ্ছে কোন দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রাকে ওই দ্রবণের দ্রাব্যতা বলে। দ্রাব্যতার সাথে এই যে এবার এই কন্ডিশন গুলো বলো কি হবে। এই যে এই প্রথম কন্ডিশন কি হবে, যদি আমাদের দ্রাব্যতা ঘনমাত্রার চেয়ে বেশি হয় তখন আমরা কেমন দ্রবণ পাবো? দ্রাব্যতা ঘনমাত্রার চেয়ে বেশি।
দ্রাব্যতা যদি ঘনমাত্রার চেয়ে বেশি হয় তাহলে আমরা কেমন দ্রবণ পাই? ম্যাক্স। এই ম্যাক্স তো কোনো দ্রবণ নাই। দ্রবণ কয় ধরনের হয় বলছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তিন ধরনের হয় দ্রবণ: সম্পৃক্ত, অতিপৃক্ত আর অসম্পৃক্ত। তাহলে দ্রাব্যতা যদি কনসেন্ট্রেশনের চেয়ে বেশি হয় তখন আমরা দ্রবণকে কি বলবো? বলো শুনতি, মানিক একজন বলো। অসম্পৃক্ত। অতিপৃক্ত দ্রবণ, হ্যাঁ। অতিপৃক্ত দ্রবণ আমরা বলতে পারি হচ্ছে তো সুপার স্যাচুরেটেড দ্রবণ। আর যদি কনসেন্ট্রেশন বেশি হয়? অসম্পৃক্ত। হ্যাঁ, অসম্পৃক্ত মানে হচ্ছে আনস্যাচুরেটেড। আর যদি দুইটাই সমান হয় তখন তাকে আমরা বলবো, সম্পৃক্ত। তখন তাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত মানে কি বলতো? সম্পৃক্ত মানে হচ্ছে আমার যতখানি সর্বোচ্চ চাহিদা ছিল আমার ঠিক ততখানি আছে, বেশিও নাই কমও নাই। এই ক্ষেত্রে তলানি থাকবে। আচ্ছা, 3 নাম্বার কেসে কি কোনো তলানি থাকবে? সম্পৃক্ত দ্রবণে কি কোনো তলানি থাকবে? কি মনে হয়? থাকবে না তো। তলানি থাকবে না। তাহলে সম্পৃক্ত দ্রবণে কখন তলানি আসবে? না, থাকবে যদি না। থাকে আমরা না তো। সম্পৃক্ত দ্রবণে কখনোই তলানি আসবে না, বাট সম্পৃক্ত দ্রবণে যতটুকু আছে তাতে যদি আমরা এক ফোঁটাও বেশি বাড়াই, মানে এক ফোঁটাও বেশি চিনি অ্যাড করি, তখনই সেখানে আমরা তলানি দেখতে পারবো, কারণ এটা ছিল আমাদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা। এইবার আমি তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরো এই যে একটা দ্রবণ আছে, এইটার মধ্যে কিছু তলানি পড়া আছে, তার মানে এটা এখন কি আছে? সুপার স্যাচুরেটেড। এইটাকে তুমি কিভাবে আনস্যাচুরেটেড করবা বলো? এটা আছে সুপার স্যাচুরেটেড অবস্থায়, মানে অতিপৃক্ত অবস্থায়, এটাকে কিভাবে তুমি আনস্যাচুরেটেড করবা? দ্রাবক মিশিয়ে। দ্রাবক মিশিয়ে, হ্যাঁ, ভালো একটা কথা বলছো। ও বললো যে এখানে যদি আমি সলভেন্ট অ্যাড করি আরো, তাহলে আমার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর কোনো ওয়ে কি আছে? আর একটা ওয়ে আছে, এটা একটা ওয়ে, আর একটা ওয়ে আছে। তাপমাত্রা দিলে। এই তো এই দুইটাই অ্যান্সার ছিল, ভেরি গুড, দুজন বলছো। তাহলে টেম্পারেচার বাড়লে কি আরো হবে আর সলভেন্ট বাড়লে কি হবে বলো? সলভেন্ট বাড়লে হচ্ছে আমার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর টেম্পারেচার বাড়লে তাহলে কিভাবে ইম্প্যাক্ট রাখে, যে টেম্পারেচার বাড়লে কেন এটা মিশে যাবে? এটা বলতে পারবা কারণ যে তাপমাত্রা টেম্পারেচার, দিলে। তাপমাত্রা বাড়লে মিশবে আমি জানি, বাট কেন মিশবে, এটা কোনো লজিক অ্যান্সার দিতে পারবা? এটা এইভাবে চিন্তা করতে। তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বলো ধারণ বলো। ক্ষমতাও বাড়ে। হ্যাঁ, তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, এটা একটা স্টেটমেন্ট, এটা তাপমাত্রা তুমি বাড়লে জানো। ধারণ ক্ষমতা বাড়ে। এখন এটা কেন বাড়ে আমি তাই জানতে চাচ্ছি। এটা তুমি এইভাবে চিন্তা করতে পারো, ধরো এইখানে তোমার এই ওইটা তো সাদা জানি সাদা, না। এই সাদা সাদা যে অণুগুলো আছে এগুলো ধরো জলের অণু, হ্যাঁ। এগুলো হচ্ছে সব ওয়াটার মলিকিউল। এটা হচ্ছে নর্মাল অবস্থায় ছিল, হ্যাঁ, নর্মাল অবস্থায় ছিল এইভাবে। আর এর মাঝখানে এগুলো হচ্ছে তোমার সব মানে হচ্ছে ওই যে বাইরে থেকে যে পার্টিকেল অ্যাড করছো ওইগুলো, চিনি হোক যাই হোক। এখন এটা হচ্ছে নর্মাল অবস্থা, এটা ছিল তোমার নর্মাল অবস্থা। হ্যাঁ। এখন এই জিনিসটাকে যদি তুমি টেম্পারেচার বাড়াও, টেম্পারেচার যদি তুমি বাড়াও তখন কেমন হবে? টেম্পারেচার বাড়াইলে আমরা এরকম একটা ছবি দেখতে পারবো যে আমার টেম্পারেচার বাড়াইলে জলের মলিকুল গুলা কি কাছাকাছি থাকবে না দূরে দূরে যাবে? জলের অণুগুলা কি টেম্পারেচার বাড়াইলে কাছাকাছি থাকবে না দূরে দূরে যাবে? দূরে দূরে যাবে। দূরে দূরে হ্যাঁ, যাবে। দূরে দূরে যাবে। তখন তার মানে আমরা বলতে পারি এইরকম যে তখন এগুলো আরো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, এরকম না? তার মানে আয়তন কি হবে? হুম। আগে যতটুকু জায়গা জুড়ে ছিল এখন তার চেয়ে বেশি জায়গা জুড়ে থাকবে।
তার মানে এখানে যতখানি ডিস্টেন্স আছে অণুগুলার মধ্যে, আর এখানে ডিস্টেন্স কি হয়েছে, বাড়ছে। তার মানে এইখানে ফাঁকা ফাঁকায় 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 আরো বেশি সংখ্যক অণু থাকতে পারে। যুক্ত হবে। মানে হচ্ছে এখানে আমার জায়গাটা কম ছিল অনুযুক্ত হওয়ার, সলিড অনুযুক্ত হওয়ার, কিন্তু এখানে আমার জায়গাটা বেশি আছে। এই তো, এই জন্যই হচ্ছে আমাদের তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, আর সেটা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ততে কনভার্ট হতে পারে। হ্যাঁ, তাহলে এইটুকু তোমরা পারলা, এগুলো নিয়ে সমস্যা নেই। তাহলে এবার আসি এইখানে, সীমন্তি মনে হয় এগুলা এগুলা তো জানো অবশ্যই। কেএসপি কেআইপির কথা বললাম। উম, এই যে কেএসপি ছিল আমাদের সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল, আর কেআইপি হচ্ছে আয়নিক প্রোডাক্ট। এই দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি? কেএসপি আমরা কখন ইউজ করবো আর কেআইপি ইউজ কখন করবো বলতে পারবা? আগে কেএসপি কেমনে আসে এরা বলে দিই, এগুলো যদিও সহজ জিনিস, তবু এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ধরো এবি, এবি রে যদি ভাঙি তাহলে কি পাওয়া যাবে, এ প্লাস বি মাইনাস, এরকম হবে। এখন বি। এইটা দ্রাব্যতা যদি এস হয়, এটা দ্রাব্যতা যদি এস হয়, এটা দ্রাব্যতা যদি এস হয়, তখন আমরা কেএসপি কি লিখতে পারবো? কেএসপি ইকুয়েশন কেমনে লেখা বলতে পারবা? একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর একটা এ প্লাস দিব, আবার থার্ড ব্র্যাকেট বি মাইনাস, না। এইভাবে। এইভাবে না, এইভাবেই তো। হুম। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এগুলো লেখার মানে কি, এগুলো কি মিন করতেছে? হ্যাঁ দাদা। এগুলো কি মিন করতেছে? কনসেন্ট্রেশন, ঘনমাত্রা। ঘনমাত্রা। দ্রাব্যতা গুণফল মানে বাট আয়নিক। এইখানে যখনই আমি এস লিখছি, এটা কেমন দ্রবণ বুঝাইতেছে বলতে পারবা? যখনই আমি এস লিখলাম এখানে, এটা কেমন দ্রবণ বুঝাইতেছে? সম্পৃক্ত। ভেরি গুড, এই জিনিসটা সম্পৃক্ত। হচ্ছে মাথায় রাখা লাগবে। হ্যাঁ, সম্পৃক্ত। যখনই আমরা এস লিখবো তখনই আমাদের স্বীকার করে নিতে হবে বা প্রশ্নে বলা থাকতে হবে এটা একটা সম্পৃক্ত দ্রবণ। তার মানে এখানে যে কনসেন্ট্রেশনটা বসাইছি, এটা আসলে কেমন কনসেন্ট্রেশন? এটা আসলে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, বা যেটাকে আমরা বলতে পারি এটা এখন কোন কোন অবস্থায় আছে, সলিউবিলিটির অবস্থায় আছে। তার মানে এর পরের লাইনে আমরা কি বসাবো? এর কনসেন্ট্রেশনের পরিবর্তে বসাবো এখানে এস, আর এখানে বসাবো হচ্ছে আমাদের এস, তারপরে আমরা পাবো এস স্কোয়ার। এই তো, এটা ছিল আমাদের কন্ডিশন কেএসপির। এবার কেএসপি যদি এইরকম হয়, কেআইপির সাথে পার্থক্য কি বলো? কেআইপির সাথে পার্থক্য, ধরো আমরা এবি থেকেই করি, এবি থেকেই আমরা পাইলাম হচ্ছে এবি। এটাকে যদি আমি কেআইপি লিখি তাহলে এখানে কি এস লিখতে পারবো? ধরো এভাবে লিখলাম, কনসেন্ট্রেশন অফ এ প্লাস কনসেন্ট্রেশন অফ বি মাইনাস। এখানে আমি কেআইপির জন্য কি এস লেখা ঠিক হবে? না। এস লেখা ঠিক হবে না, তাহলে এখানে কি লেখা লাগবে? এখানে হচ্ছে আমাদের এখন অন্য কিছু ধরা লাগবে। যে ধরি ওর একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে, ধরো এক্স, ওর এস এস না, হ্যাঁ এক্স ধরা যায়, ওরও কনসেন্ট্রেশন ধরো দেওয়া আছে এক্স। এটা আমরা ধরে নিলাম, এটা কি ধরে নিছি, এটা হচ্ছে ওদের কনসেন্ট্রেশন। তার মানে এইখানেও এক্স বসাবো, আবার এখানেও এক্স বসাবো, ওদের মাঝখানে গুণ থাকবে। তার মানে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার। এই তো, এবার আমারে বলো, এই যে দ্রবণটা নিয়ে আমরা কাজ করলাম, এই দ্রবণটা কি স্যাচুরেটেড হবে, মানে সম্পৃক্ত হবে? এই দ্রবণটা কি সম্পৃক্ত হবে? না। তাহলে কি হবে? সম্পৃক্ত। এটা কি অসম্পৃক্ত হবে, তাই না? এটা তাহলে অসম্পৃক্ত হবে না অতিপৃক্ত হবে, নাকি এটা সুপার স্যাচুরেটেড হবে, কোনটা হবে? সম্পৃক্ত। সম্পৃক্ত না? আমার প্রশ্ন কি বুঝতে পারছো? অতিরিক্ত। শিয়ন্তি, না, তুমি একটু প্রশ্ন কথা বুঝিনি বলো। ঠিক প্রশ্ন বুঝো নাই না? মতো। আমি বলছি যে আমি প্রশ্নটা ঠিক প্রথমে, মতো বুঝি আচ্ছা নাই। আচ্ছা বলতেছি, এই হ্যাঁ। লাইনটা তো বুঝছো কি লিখছি, যে এবি একটা কিছু ভাঙছে, ভাঙার পরে এ প্লাস আর বি মাইনাস তৈরি করছে, হ্যাঁ?
এরপরে হ্যাঁ, আমরা এটার এটা জন্য কার বুঝছি। কার ইকুয়েশন লিখলাম, কেআইপির ইকুয়েশন লিখলাম। কেআইপির ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি, এটা হ্যাঁ, তো জানি। এরপরে এ এর ঘনমাত্রা আমরা ধরে নিছি হ্যাঁ, এক্স, বি এর ঘনমাত্রা ধরছি এক্স, তাহলে কেআইপির ইকুয়েশন কি হয়? এক্স স্কোয়ার। হুম, বুঝলো? আগের বার আমরা যখন এখানে এস লিখলাম, এস লেখার সাথে সাথে আমরা বুঝে ফেলছি যে এটা স্যাচুরেটেড সলিউশন হবে, মানে সম্পৃক্ত দ্রবণ হবে। এটুকু কোনো সন্দেহ নেই। আগের বার আমরা যখন এইভাবে লিখলাম, এখন আমার প্রশ্ন হচ্ছে, এইখানে যে দ্রবণ নিয়ে কাজ করলাম, এটা কি সম্পৃক্ত হবে, না অসম্পৃক্ত হবে, না অতিপৃক্ত হবে, কোনটা হবে? এটাও সম্পৃক্ত হবে। কোন ভিত্তিতে তুমি বলতেছো এটা সম্পৃক্ত হবে, এটুকু বল। কিসের ভিত্তিতে বলতেছো সম্পৃক্ত হবে? বাকি দুজনে কি একমত? মানিক আর শুভ, তোমরা কি বলতেছো এটা সম্পৃক্ত দুইটাই হবে? তো একই মান বের হইছে না, এসি স্কোয়ার এখানেও স্কোয়ার। ইয়েস দাদা, সম্পৃক্ত হবে। না, সেন্টিমিটার। আসলে এটা সম্পৃক্ত হবে না। হইতেও পারে, মানে কি হইতেছে বলতেছি। আইপি মানে কি? অতিরিক্ত আইপি হবে। মানে, না, অতিরিক্ত শোনো শোনো দুইটার শোনো মান। শোনো, এইখানে এইটা, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, কোনো ঠিক নেই, যে কোনো একটা হইতে পারে। এইখানে এইটা যে কোনো একটা হইতে পারে, এটা আমরা কখনোই শিওর ভাবে বলতে পারবো না। বলতে পারবো যদি আমরা এটার সাথে তুলনা করি। এবার তোমার আরো সহজ করে বলি, এটুকু মাথায় রাখো, তাইলেই হবে যে আপাতত কেআইপি যদি আমরা বের করি, কেআইপি যদি আমরা বের করি, আমরা কখনোই প্রথমবারে বলতে পারবো না এটা কি হবে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড নাকি সুপার স্যাচুরেটেড। কেআইপি যে কোনো একটা হইতে পারে, কিন্তু কেএসপি আমরা যদি বের করি তাহলে সবসময় কি হবে? কেএসপি বের করলে সবসময় সেটা স্যাচুরেটেড হবে, মানে সম্পৃক্ত দ্রবণ হবে। আমরা আইপি মানে কি? আয়নিক প্রোডাক্ট না? কে আইপি, হুম। আইপি মানে হচ্ছে আমাদের আয়নিক প্রোডাক্ট। এটারে বাংলায় কি বলে হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল মানে এটা একটা সহজ বিনি, কি বলতে পারবা? আয়নিক প্রোডাক্টের সহজ বিনি কি? যতগুলো আয়ন থাকবে ওদের কি করব? গুণ। আয়নগুলা যতগুলো আছে ততগুলার গুণ করব। এবার আমরা আসলে আয়নের কিসের গুণ করি বলো তো? আয়ন তো গুণ করি ঠিক আছে, বাট আয়নের কিসের গুণ করি? আয়নের, আয়নের কি গুণ করি? ঘনমাত্রা। হ্যাঁ, আয়নের ঘনমাত্রার গুণ করি। এবার আয়নের ঘনমাত্রার গুণ করলে আমরা বুঝলাম, যদি আমি, যদি আমি স্যাচুরেটেড সলিউশন নেই, স্যাচুরেটেড সলিউশন নেই, আর তখন আয়নগুলার ঘনমাত্রা গুণ করি, তখন আমরা কি পাবো? কে আইস। কেএসপি। যদি আমরা স্যাচুরেটেড সলিউশন নেই, তখন আমরা কি পাবো? কেএসপি। কেস। কেএসপি। এই জিনিসটা কি আমাদের ফিক্সড নাকি ফিক্সড না? ফিক্স। ফিক্সড। বাট ফিক্সড হওয়ার কি কোনো কন্ডিশন আছে যে এরকম হলে ফিক্সড, এরকম হলে ফিক্সড না? আছে, কন্ডিশন আছে, তাই না? একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটা ফিক্সড, আমি টেম্পারেচার আপ ডাউন করলে এটা ফিক্সড থাকবে না। তার মানে আমি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু পাইলাম একটা নির্দিষ্ট তাপমাত্রা, ধরো এখন যে তাপমাত্রা চলে ওই তাপমাত্রাতেই আমরা একটা ভ্যালু পাইলাম কেএসপি। আমরা আরো জানি যে এটা কি ছিল, স্যাচুরেটেড সলিউশন ছিল। এইবার আমি তোমার একটা অজানা দ্রবণ দিলাম। আমরা যখন কেএসপি নিয়ে কাজ করি বা কেএসপি বের করি, আমাদের দ্রবণটা সবসময় কি থাকে? জানা থাকে। আর আমরা কি জানি ওইটা সবসময় কোন অবস্থায় আছে? স্যাচুরেটেড অবস্থায় আছে। এইবার আমি তোমার একটা আননোন সলিউশন দিলাম। হ্যাঁ, আমি তোমার একটা আননোন সলিউশন দিলাম। এরপরে বললাম যে আমি জানি না এটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, আমি কিছুই জানি না। এরপরেও আমি আবার সেম কাজ করব, এখান থেকে যে আয়ন পাবো তার সাথে আয়নের গুণ করব, আয়নের ঘনমাত্রার সাথে আয়নের ঘনমাত্রার গুণ করব। এই ক্ষেত্রে আমরা কি কেএসপি পাবো না কেআইপি পাবো? কেআইপি পাবো। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো কি করলাম? না। অজানা এটা দ্রবণ বুঝতে হলে কে পারোনি? আইপি পাবে। এইটা এইটুকু তো বুঝছো ফিক্সড পর্যন্ত। হ্যাঁ। হুম।
আমরা এবার একটা আননোন সলিউশন নিলাম, মানে হচ্ছে এটার ঘনমাত্রায় এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত না অতিপৃক্ত আমি কিছু জানি না, একটা আননোন সলিউশন নিছি। এবার এই আননোন সলিউশনের আমরা যে ঘনমাত্রা পাইছি দুইটা আয়নের, ওই দুইটা ঘনমাত্রা গুণ করলাম। একটা আননোন সলিউশনের যে আননোন কি, এটার স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড তাই হচ্ছে আমাদের আননোন। তাই এইটার ঘনমাত্রা যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো এটাকে আমরা কি বলতে পারি? কেআইপি। কেআইপি। কেআইপি কেন বলতেছি? কারণ আমি জানি না এটা স্যাচুরেটেড নাকি দ্রবণ। আনস্যাচুরেটেড। এরপরে তাহলে তুমি আমারে বলো আমি কিভাবে ডিসিশন নিব এটা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? এটা তো আননোন, আমি জানি না এটা স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড। আমি এখন কিভাবে ডিসিশনে পৌঁছাবো এটা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? সমস্যাটা বুঝতে পারছো আমি তোমাকে কি জিজ্ঞাসা করছি? দুইটা জিনিসেরই পরিমাপ দেওয়া থাকবে না, পরিমাপ দেখে বোঝা যাবে? হ্যাঁ, কার কার পরিমাপ দেওয়া থাকবে বলো তো? ওই যে দ্রাবক আর দ্রব্য, দ্রাবক দুইটারই পরিমাণ দেওয়া থাকবে না? না, ওই পরিমাণ দেখে বোঝা যাবে না। আমরা এখানে ঘনমাত্রা কি বের করতে পারছি? আমরা ঘনমাত্রা তো বের করতে পারছি তাই না, আয়নগুলার। হ্যাঁ। হ্যাঁ। আয়নগুলার ঘনমাত্রা বের করছি, গুণ করছি, তারপরে আমরা একটা কেআইপি একটা রেজাল্ট পাইছি। তাহলে এইখানে হচ্ছে আমাদের এই জিনিসটা বলা লাগবে। এই জিনিসটা তোমরা আসলে বলতে পারবে না, না আমি এক্সপেক্ট করিনি। দেখো আমি তোমাদের এই কনসেপ্ট টুক থাকলে পরে ম্যাথ করতে পারবা, এটা সমস্যা হবে না। কেআইপি কেএসপি আমরা এদের মধ্যে তুলনা করব। আমরা এখানে একটা ফিক্সড ভ্যালু পাইছি, যে ভ্যালুটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর এখানে একটা ভ্যালু পাইছি যেটা আপ ডাউন করতে পারে। যদি আমরা দেখি আমাদের কেআইপি আর কেএসপি সমান, তখন আমরা কি বলবো? তাহলে এটা সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দ্রবণটা সম্পৃক্ত ছিল। সম- আর যদি আমি দেখি যে আমার কেআইপি কি হয়ে কেআইপি ধরো আমার ছোট হয়েছে, কেএসপি বড় হয়েছে, অসম্পৃক্ত। তখন আমরা বলতে পারবো অসম্পৃক্ত। এটা হচ্ছে অসম্পৃক্ত। আনসিস। আর যদি আমি দেখি যে কেআইপি কি হয়েছে, বড় হয়েছে, বড় অতিরিক্ত। হলে তখন অতিরিক্ত। হচ্ছে অতিপৃক্ত, অতিরিক্ত। তখন সেটা হচ্ছে সুপার স্যাচুরেটেড। হ্যাঁ, তার মানে আমার কনক্লুশন হচ্ছে এইটা যে কেআইপি থাকলে আমার কি হইতে পারে বলতো? যদি আমার কেআইপি বের করি তখন আমার দ্রবণটা কেমন হইতে পারে? স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড না সুপার স্যাচুরেটেড, নাকি যে কোনো তিনটাই হইতে পারে? এই যে এই প্রশ্ন এখন উত্তর যে দাও। কোনো তিনটেই হইতে পারে। হ্যাঁ, মানে যে তিনটার যে কোনো একটাই হইতে পারে যদি আমরা কেআইপি বের করি। আমরা কিভাবে বুঝবো কোনটা হবে? কেএসপির সাথে তুলনা করে। এক্স্যাক্টলি, কেএসপির ভ্যালুটা ফিক্সড, কেএসপির সাথে তুলনা করে আমরা ডিসিশন নিতে পারবো যে আসলে এটা কেমন হবে। এই তো, এইটুকু আশা করি বোঝা গেল। এইবার এখানে আসি। ও হ্যাঁ, তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে কেআইপি যখন বের করব কেআইপি যখন বের করব তখন কি এখানে আমরা এস লিখতে পারবো? এস আর এস? না। কখনোই আমরা এস লিখতে পারবো না। কারণ এস তখন লিখতে পারবো যখন আমরা শুধু সম্পৃক্ত দ্রবণ নিয়ে কাজ করব। হুম, আমি একটা স্যাচুরেটেড সলিউশন নিয়ে কাজ করতেছি, আমি বলে দিলাম। এরপরে বললাম যে ধরো A to B, এটাকে ভাঙলে কি হবে বলো? এইগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো। এখন এই যে এগুলা কোন কনসেপ্ট, পরীক্ষা আসার মতো জিনিস। A to B টু এ। ভাঙলে কি হবে? 2A টু এ প্লাস। B মাইনাস, এরকম না? এরকম হবে? হুম। শিওর? ওখানে টু এর উপর একটা প্লাস হবে। হ্যাঁ, আর এডুই। মানিক আর শিয়ন্তি, দেখো তোমরা দুজনে কি একমত এরকমই হবে যা লিখছি? এই কথা বলো। প্লাসটা কি হবে? প্লাসটা তো হবেই, প্লাসটা তো হবেই, কারণ প্রথমে যেটা থাকে ওইটার উপর প্লাস বসে, পরে যেটা থাকে ওইটার উপর মাইনাস বসে। প্লাসটা হবেই। তাহলে আর তাহলে কই ঠিক ভুল? আছে। না, ঠিক নাই, এখানে একটা -2 হবে। কেন -2 হবে দেখো, এখানে 2 আছে না? হুম। তাহলে এটার চার্জ কত হবে? -2। -2। আর এখানে একটা কত আছে? 1 আছে। তাহলে এটার চার্জ কত হবে? +1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের +1,
আর এটার চার্জ হচ্ছে -2, এরকম হবে। এবার যেহেতু আমাদের এটা বলে দিচ্ছি স্যাচুরেটেড সলিউশন, তাই আমরা এখানে লিখতে পারবো এস আর এস। আমার লেখা কি ঠিক আছে? হ্যাঁ, হুম, আনসার না, স্কিপ ঠিক হবে। নাই। টু হ্যাঁ, এটা এস ঠিক হবে। নাই। হ্যাঁ, এটা 2s হবে, টু আর এখানে আমরা দ্রাব্যতা ধরবো এস। এস। হ্যাঁ, আমি প্রত্যেকটা লাইন এইভাবে লিখবো, বুঝছো? এইভাবে না লিখলে পরে তোমাদের ভুল হওয়ার চান্স থাকতে পারে। এখানে কি আমি এইভাবে লিখবো যে 2a প্লাস, এইভাবে লিখবো? না, না, টু এইভাবে টু লিখবো বাইরে না। থাকবে। হ্যাঁ, এই, তাহলে তুমি কি বলতেছো? তাহলে এইভাবে লিখবো, দাঁড়াও 1 মিনিট। এই, তুমি কি বলতেছো এইভাবে লিখবো? হ্যাঁ, না 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 না, না, এইভাবেও তাহলে কি লিখবো না। প্লাসের সাথে টু? না না, টু আবার এস এই যে দেখো, প্রথমত আমরা এইভাবে লিখবো, এ বি, এইভাবে লিখবো। লেখার পরে আমরা দেখবো যে এ কয়টা আছে। এ আসলে এখানে কয়টা ছিল? দুইটা। দুইটা। তাহলে এই দুইটা দুইটা আমাদের কি হয়ে যাবে? হয়ে যাবে। উপরে স্কোয়ার যাবে হয়ে যাবে। ব্রেকেটের উপর। আর এখানে বি যেহেতু একটা ছিল, এই যে এটা আর কিছু থাকবে না। এখন এখানে এটা কেন স্কোয়ার হইলো, এটার একটা সহজ ব্যাখ্যা দিতে পারবা যে কেন আসলে স্কোয়ারই হবে? আচ্ছা, আগে কেএসপি ইজ আ কেআইপি, এই কথাটা কি বিশ্বাস করো বা ফিল করতে পারো? কেএসপি যে কেআইপি? সব সময় তো হবে না। না, আমি বুঝাতে চাইছি যে কেএসপি আসলে একটা কেআইপি হয়, এটা কি সত্যি? কেএসপি একটা কেআইপি হয়। জন সমান হয় দুইটা। না, তোমরা আসলে আমার কথাটা ফিল করতে পারো নাই। তোমাদের দাঁড়াও বলছি কিভাবে বলা যায়। হুম হুম হুম, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, আমি যদি বলি ছানা এক ধরনের দুধ, এটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ। সত্যি। হ্যাঁ ওদের চেহারাটা কি আলাদা? ছানা এক ধরনের দুধ বা চেহারাটা আলাদা, ওইটাই বলছি। বাট ছানা কি কখনোই দুধ ছাড়া সম্ভব? না। না, না। একই রকম ভাবে কেএসপিও যা, কেআইপিও তাই। তা মানে হ্যাঁ, আসলে কেআইপি যখন আমার বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম অবস্থায় পৌঁছায়, তখন তাকে আমরা কি বলি? পিএইচপি। কেএসপি। আমরা একটা জিনিস এইখানে বলছিলাম যে, দেখাই, হ্যাঁ, 1 মিনিট। এই যে, আমরা কনসেন্ট্রেশনের সর্বোচ্চ অবস্থাটাকে কি বলছিলাম? দ্রাব্যতা। এই যে দেখো, এখানে লেখা আছে কনসেন্ট্রেশনের সর্বোচ্চ অবস্থাটাকে আমরা কি বলছি? দ্রাব্যতা। এটুকু তো মনে আছে, একটু আগেই বলছি। হ্যাঁ, হ্যাঁ, কোন একটা দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রাকে আমরা বলি দ্রাব্যতা। তার মানে এইটা দ্রাব্যতা। কি বলা যায় যে সব দ্রাব্যতাই এক ধরনের ঘনমাত্রা? হ্যাঁ, জাস্ট যখন আমরা সর্বোচ্চ অবস্থায় পৌঁছাইলাম, তখন এটার একটা বিশেষ নাম দিছি, এটার নাম কি দিলাম? দ্রাব্যতা। এরকমই তো। হুম। একই রকম ভাবে সর্বোচ্চ ঘনমাত্রা হচ্ছে যেমন দ্রাব্যতা, একই রকম ভাবে দেখো, আমাদের বেসিক জিনিসটা আসলে কি ছিল জানো? আইপি। কে আইপি। কে আইপির আসল বাংলা মিনিং কি হয়? আয়নিক গুণফল। আয়নিক গুণফল। গুণফলকে ভাঙো। আয়নিক গুণফল ভাঙলে কি হয়? কার গুণফল? আয়নিক গুণফল মানে কার গুণফল? আয়নের গুণফল। আয়নের গুণফল, ভেরি গুড। এইবার আয়নের গুণফল কি অনবরত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এরকম হবে? না, নির্দিষ্ট থাকবে না। হ্যাঁ, মানে বাড়তে 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 একটা কি নির্দিষ্ট সংখ্যায় পৌঁছাবে, তারপরে কি হবে? আর বাড়বে আর থেমে না। যাবে। বাড়বে না। এইবার এই একই রকম ভাবে যে অবস্থায় যাওয়ার পরে আর বাড়বে না, ওই অবস্থাটাকে আমরা কি বলি? কে সম্পৃক্ততা। হ্যাঁ, সম্পৃক্ততা। হ্যাঁ, রাইট, ওই অবস্থাটাকে আমরা বলি সম্পৃক্ততা। আর ওই সময় যে গুণফলটা পাবো এটাকে আমরা কি বলবো? কেএসপি। কেএসপি। তার মানে এইটা কি বুঝতে পারতেছো যে কেএসপি তুমি পাইছো, বাট কেএসপিটা কি নিচে একটা কেআইপি না? হুম। হ্যাঁ, মানে একটু আগে আমরা যখন দ্রাব্যতা বলতেছিলাম কি দ্রাব্যতা ঠিক আছে, বাট দ্রাব্যতা নিচে কি একটা ঘনমাত্রা, বাট ঘনমাত্রা সর্বোচ্চ অবস্থাটাকে আমরা বলতেছি দ্রাব্যতা। হুম? ক্লাসে যে ফার্স্ট হয় ও কিন্তু একটা স্টুডেন্ট, বাট যখন দেখা যায় সবচেয়ে বেশি নাম্বার পাইছে, ওর একটা আলাদা নাম হয়, ফার্স্ট বয়। সবাই স্টুডেন্ট,
বাট যদি সবচেয়ে বেশি নাম্বার পায় ওর নাম হয়ে যায় ফার্স্ট বয়। সবাই ঘনমাত্রা, বাট যখনই ঘনমাত্রাটা সবচেয়ে বেশি হয় তখন ওর নাম হয় দ্রাব্যতা। একই রকম ভাবে সবগুলাই আমার কি হয়, কেআইপি। বাট যখন ওইটা সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে ওইটাকে আমরা বলবো কেএসপি। কেএসপি। এই সর্বোচ্চ মাত্রাটা কত এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টালি বের করা থাকে, এক এক তাপমাত্রা এক একজনের জন্য এক এক রকম হয়। তার মানে এইটুকু আমরা জানি যে কেএসপি এক ধরনের কেআইপি। কেআইপি। হ্যাঁ, কেএসপি এক ধরনের কেআইপি। বেসিক ছিল হচ্ছে কেআইপি, কিন্তু পরে এটা হয়ে গেল হচ্ছে আমাদের এই যে কেএসপি, সর্বোচ্চ ঘনমাত্রায় পৌঁছানোর পরে। এবার আমার কথা হচ্ছে স্কোয়ার কেন দিলাম। স্কোয়ার কেন দিলাম এটার একটা সহজ কাহিনী বা উত্তর হচ্ছে, আয়নের গুণফল মানে কি বুঝো বলো তো? আয়নের গুণফল মানে এ হ্যাঁ, আয়ন টু, এ টু বি, এখানে কয়টা আয়ন তৈরি হবে বাংলা পরে বলো তো? এটা যদি আমরা দুইটা। ভাঙি তাহলে কয়টা আয়ন তৈরি হবে, এইভাবে তৈরি হবে না? 2a প্লাস দুইটা। প্লাস বি মাইনাস। তাহলে আয়ন টোটাল কয়টা তৈরি হইলো? দুইটা। এই আয়ন দুইটা তৈরি হয় নাই, তিন- তিনটা তৈরি হয়েছে। তিনটা। 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 তিনটা তৈরি হয়েছে। এ প্লাস বি মাইনাস। ও, 2A+ ওই জন্য। হ্যাঁ, তাহলে এইখানে আয়ন তৈরি হলো তিনটা। আমি বলতেছি যে কেআইপি মানে কি? আয়নের গুণফল। কেআইপি মানে আয়নের গুণফল। তাহলে আমি যদি বাংলা গুণ করি এরকম হয় না, দেখো তো? এরকম হয় না? সেম। এরকম লিখবো না যদি আমি বাংলা গুণ করি? অবশ্যই। হ্যাঁ। তার মানে এখানে দুইটা একে যদি আমি পরবর্তীতে শর্টকাট করে লিখি তাহলে মানে একবারে লিখি তাহলে এটা কি লেখা যায়? এ এ স্কয়ার। স্কোয়ার। কিন্তু বুঝছো, এই জন্যই আমরা দেখো এখানে মাথার উপর দুই দিছি। দুই দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এখানে আমার এ কয়টা তৈরি হয়েছে? দুইটা। দুইটা তৈরি হয়েছে, এই জন্য আমরা মাথার উপর দুই দিলাম। আর আয়নিক গুণফল মানে হচ্ছে সহজভাবে যতগুলা আয়ন তৈরি হয় তাদের প্রত্যেকটাকে আমরা সহজভাবে বাংলা গুণ দিব, আর কিছু না। এইবার তোমাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই দুই যে মাথার উপরে দিলাম, এই দুইটা আসলে কোন জায়গা থেকে দিছি? এই জায়গা থেকে দিছি, এই যে নীল মার্ক করা, নাকি না হলুদ মার্ক করা জায়গা থেকে দিছি? কোনটার জন্য দিছি? হলুদ মার্ক। হলুদ মার্ক হলুদটা করে থেকে। দিতে। হ্যাঁ, কখনোই এটা ভাববা না নীল মার্ক করার জায়গা থেকে দিচ্ছি, তাহলে প্রশ্ন ভুল হবে। ভুল হওয়ার জিনিস একটু পরেই দেখাবো। উপরে যে আমাদের গোল দেওয়া দুই, ওইখান থেকে আমাদের আসলে স্কোয়ারটা আসে। মানে কথা বলতেছে না, বুঝতে না বুঝলে জানাই দেখো। তাহলে এইটুকু আমরা পারলাম। এর পরবর্তীতে আমরা এ প্লাসের পরিবর্তে কি লিখতে পারি এখানে? 2s। কারণ এই এ প্লাসের কনসেন্ট্রেশন কত ছিল? 2s। আর বি মাইনাসের কনসেন্ট্রেশন ছিল আমাদের এস। বি মাইনাসের কনসেন্ট্রেশন ছিল এস। এই তো। তাহলে আমাদের কাজ কি শেষ হয়েছে? পরের লাইন লেখা কি ঠিক আছে? খেয়াল কর, না ভুল আছে? ভুল আছে দাদা। এই যে এটা একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট এ দিয়ে এটার স্কয়ার উপরে হবে। একটা স্কোয়ার হবে। এই তো। 4s কিউব। 4s কিউব হবে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো, শিয়ন্তি বুঝছো এটা? হ্যাঁ। হ্যাঁ, এইটুকু যদি বুঝো তাহলে সামনে আগে। এইবার তোমাদের হ্যাঁ, আমি এবার এটা বলি নাই, এটা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কিছু বলি নাই। জাস্ট এরকম বলতেছি যে A to B 2a প্লাস বি মাইনাস। হুম, এটা আমি বলিনি। ধরো আমি এটা বলে দিলাম, ধরো এটা আনস্যাচুরেটেড বলে দিছি, যাও আনস্যাচুরেটেড বলে দিছি। এবার এটার জন্য আমি অবশ্যই কি বের করতে পারবো? কেএসপি বের করা সম্ভব না। আরো বলা আছে এখানে কনসেন্ট্রেশন অফ এ প্লাস ইজ ইকুয়াল টু, আমি বলে দিছি হচ্ছে এক্স। আর কনসেন্ট্রেশন অফ বি মাই বি মাইনাস বলে দিছি হচ্ছে আমি ওয়াই। এবার তোমরা কেআইপি কত হবে বলতে পারবা? আমি বলে দিছি এটা একটা আনস্যাচুরেটেড সলিউশন। আরো বলে দিছি যে এইখানে এ এর ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ এ প্লাস হচ্ছে এক্স, কনসেন্ট্রেশন অফ বি মাইনাস হচ্ছে ওয়াই। এখন কেআইপি কত হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। X² Y। 2x। এক্স স্কোয়ার ওয়াই। x। আচ্ছা, ও বলছে
2x স্কোয়ার ওয়াই। আচ্ছা দেখো, আমি করি, করার পরে দেখো কি হয়। আমার প্রথমে এখানে কি লাইন লেখা লাগবে? এরকম না যে এ প্লাস স্কোয়ার, এইটুক তো সন্দেহ নাই। না। এইটুক কেআইপির জন্য যা কেআইপির জন্য তাই হবে। এরপরে এই যে ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের পার্টটুকুর ঘনত্ব কত হবে বলো তো? আচ্ছা, এখানে কি এক্স লিখবো না 2x লিখবো? কোনটা লিখবো বলো? এক্স লিখবো না 2x লিখবো? 2x। এক্স লিখবো। এইখানে এক্স এইখানে হচ্ছে লিখবো। ভুল হবে। হ্যাঁ, এইখানে আমরা কখনোই 2x লিখবো না। এটা 2x লিখলেই ভুল হবে। শিওন তো এটা ঠিক বলছে। কেন ভুল হবে খেয়াল করো। এখানে কি বলা আছে বল? থার্ড ব্র্যাকেট অফ এ, এটা কি মিন করে? কি জানি বলে। কি মিন করে থার্ড ব্র্যাকেট অফ এ? ঘনমাত্রা মিন করে না। থার্ড ব্র্যাকেট হ্যাঁ। অফ এ সবসময় ঘনমাত্রা মিন করে। তার মানে আমি বলে দিলাম যে এ এর ঘনমাত্রা এক্স, এর ঘনমাত্রা এক্স। এবার আস্তে ধীরে খেয়াল করো, এর ঘনমাত্রা যদি এক্স হয়, এখানে কয়টা এ তৈরি হয়েছে বলতে পারবা? দুইটা। ঘনমাত্রা কি চেঞ্জ হবে? ধরো একটা এর ঘনমাত্রা আর একটা এর ঘনমাত্রা তা? না। না। তুমি যখনই শুভ খেয়াল করো, তুমি যদি 2 দিয়ে গুণ করো, তার মানে তুমি কি মিন করতেছো বলো তো? ঘনমাত্রাটা কয় গুণ করে দিলা? দ্বিগুণ করে দিছি। দ্বিগুণ করে দিলা। ভালোভাবে খেয়াল করো, ঘনমাত্রা একটা জায়গায় যতগুলা এ থাকবে সবার ঘনমাত্রা সেম হবে। বাট আর এটা প্রশ্নে বলে দিচ্ছে হচ্ছে এক্স। তুমি যদি 2x দাও, তার মানে তুমি এর ঘনমাত্রা দ্বিগুণ করে দিচ্ছ, যেটা আসলে ভুল। তাহলে পরবর্তীতে তোমার প্রশ্ন আসে, শিয়ন্তি তুমি এটা বলো, তুমি যেহেতু বুঝতে পারছো এইখানে কেন তাইলে 2x দিলাম? প্রশ্ন আসা স্বাভাবিক না যে ওইখানে তো 2x দিলাম, ওইখানে কেন তাইলে 2x করবো না? বলো, এটার অ্যান্সার কি? এখানে 2x দিলাম বাট ওইখানে আমরা 2x করলাম না। কারণ এখানে বলে দেওয়া নাই। এখানে তো বলে দেওয়া আছে, এই যে এস বলে দেওয়া আছে। কি হবে তাইলে এটার অ্যান্সার? আমার প্রশ্ন আশা করি বুঝতে পারছো যে কি জিজ্ঞাসা করছি। এইটার অ্যান্সার হচ্ছে এইরকম যে এইখানে তোমার ঘনমাত্রাটা কার দেওয়া ছিল? এ বি এর দেওয়া ছিল না এ টু বি এর দেওয়া ছিল? এ বি এর। এ টু বি এর ঘনমাত্রা দেওয়া ছিল। তাইলে এইটার রেসপেক্টে আমরা এইটা বের করছি, তাই না? এজন্য এখানে আমরা 2 গুণ করছি। এ টু বি এর ঘনমাত্রা আর এ এর ঘনমাত্রা কি হবে? আলাদা হবে। কারণ এরা দুইটা আলাদা জিনিস, এরা দুইটাই আলাদা জিনিস। এজন্য আমরা এখানে 2 গুণ দিছি, যে ওর ঘনমাত্রার চেয়ে ওর ঘনমাত্রা 2 গুণ বেশি হবে। তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে আমরা এইভাবে 2 গুণ করতে পারি, কিন্তু কেআইপি যখন বের করব তখন বের করতে পারবো না। তাহলে আমার অ্যান্সার কি হবে এখানে? কনসেন্ট্রেশন অফ এ কত লিখবো? কনসেন্ট্রেশন অফ এ হচ্ছে আমার এক্স, আর তার উপরে কি এখন একটা স্কোয়ার হবে। আর স্কোয়ার কনসেন্ট্রেশন অফ বি হবে আমাদের ওয়াই। তার মানে তুমি ওয়াই। যেটা প্রথমে বলছিলে এক্স স্কোয়ার ওয়াই। এইবার একটু আগে একটা প্রশ্ন করছিলাম যে এইখানে দেখো, এইখানে আমরা এই টুটা কোন জায়গা থেকে নিছিলাম? এই 2 থেকে না, ওই যে প্রথম লাইন থেকে। এই যে আমরা বলছিলাম যে এই যে মোল হলুদটা নাম্বার যে থেকে। কয়টা হবে হলুদটা থেকে। হ্যাঁ, এখানেও খেয়াল করো, এখানে যে আমরা 2 বসাইলাম, এটা আসলে কোন জায়গা থেকে নিছি? নীল। এই যে। তার মানে আমাদের কথা কনক্লুশন হচ্ছে স্কোয়ার হবে না কিউব হবে না অন্য কিছু হবে, এটা কি ঘনমাত্রার যে সংখ্যা আছে ওইটার উপর ডিপেন্ড করে না মূল সংখ্যার উপর ডিপেন্ড করে? ওই যে এর পাশে যে সংখ্যাটা থাকবে হ্যাঁ, ওইটা হবে। ওইটাকে কি বলে? এই যে এর পাশে যে সংখ্যা, এটাকে আমরা কি বলতে পারি? গণমাত্রা। ঘনমাত্রা। মূল। মূল সংখ্যা, তাই না? এখানে কয়টা তৈরি হইতেছে? 2টা। তার মানে এটা কয় মোল তৈরি হয়েছে? 2 মূল। হ্যাঁ, তার মানে স্কোয়ার হবে না কিউব হবে, এটা সবকিছু ডিপেন্ড করে আমাদের মোল মোট নাম্বারের সংখ্যার উপর, উপর। মোল সংখ্যার হুম। উপরে। এই তো। তাইলে এবার তোমরা ইয়ে করো। উম, ধরো, হ্যাঁ, এইটার জন্য তোমরা কেআইপির সমীকরণ কত হবে বলো? এইটার জন্য আগে কেএসপি বলো, এটার জন্য কেএসপি কত হবে?
কেএসপি সমান কত এটার জন্য? এটা নিজেরা করো দেখি, তারপরে আমি বলি। এই যে এটার জন্য আমাদের কেএসপি সমীকরণ কি হবে, মানে হচ্ছে কি হবে মিন্স আমি কি বুঝাইতেছি, এটা কি এস স্কোয়ার হবে, না এস কিউব হবে, না 27 s⁴ হবে, এরকম কি হবে এটা জিজ্ঞাসা করছি। এটার চেহারাটা কেমন হবে? আর আমি এস যেহেতু কিউব হবে। কেএসপি, এস কিউব হবে, এত সহজ না, এটা এস কিউব হবে না। আমি অ্যান্সার বলি না এখানে, আমি তোমার এরকম ভাবে একটা অ্যান্সার বের করো। এইটার কেএসপি সমীকরণ কি হবে? যেহেতু কেএসপি বের করতে বলছি, তোমরা ইজিলি ধরে নিতে পারো যে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, সবগুলা ক্লাস একই লিঙ্কে হয়, এরা আবার লিঙ্ক চাই কিছু নয়, বুঝি না। চেষ্টা দাদা করো তাড়াতাড়ি। 54, কত? 54, x⁵ ফিফটি 5। ফোর না, 54 s⁵ এটা জীবনেও হবে না, মানে ভুল করলেও এটা আসা সম্ভব না। মানে অনেক বেশি ভুল করলে এরকম আসবে। মানে তুমি কি ঘুমাই গেলা সকাল সকাল? পারবা? না। আচ্ছা তাহলে করে দিই, দেখো। তাহলে Cr2SO4 3, এটারে প্রথমে ভাঙো, কি হবে বলো? ভাঙলে পরে কি হবে? প্লাস কে এইটা, মাইনাস কে এইটা, টু তাহলে এ আগে কি প্লাস লিখবো? 2a, 2 ক্রোমিয়াম 2 ক্রোমিয়াম না, 2 ক্রোমিয়াম। এরপরে আমরা প্লাস দিব, এখানে কি লিখবো? শুধু সালফেট। থ্রি। সালফেট, 3 হ্যাঁ, সালফেট। 3 সালফেট। তারপরে এবার চার্জটা খেয়াল করো, ক্রোমিয়ামের উপরে চার্জ কত দিব? -3। ক্রোমিয়ামের উপরে চার্জ দিব -3, কি বললা? না না না, প্লাস সরি থ্রি সরি, হবে। হ্যাঁ, +3। আচ্ছা, আর ক্রোমিয়ামের জন্য সালফেট, +3। হ্যাঁ আর সালফেটের উপরে মাইনাস স্কোয়ার। -2। -2। সালফেটের উপরে -2, এই তো। এইটুকু আমরা পারলাম, 2 ক্রোমিয়াম 3+ আর সালফেটের উপরে -2। যদি এইটুকু হয়, এবার বলো আমি এটা কি কি বের করতে বলছি? কেএসপি, তার মানে কি লেখা যায়? এক্স ওয়াই লিখবো না এস লিখবো? এস। এস। এস, 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 এস। এস। হয়েছে? এখনো ভুল আছে না? হুম। এখনো ভুল আছে এখানে। এরকম হবে নাকি না এরকম হবে? টু এস হবে। 2s, 3s। থ্রি হ্যাঁ, এস 3s। এরপরে জিনিস আমাদের পারা, এখানে কি হবে? ক্রোমিয়াম 3+-এর ক্রোমিয়াম উপরে, স্কোয়ার হবে। স্কোয়ার হ্যাঁ, হবে। আর এখানে কিউব হবে। কিউব। তারপরে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে 2s² স্কয়ার। আর এখানে হবে 3s³ কিউব। এখন বলবা এটা ক্যালকুলেটর ছাড়া পারা লাগবে। ক্যালকুলেটর ছাড়া পারা লাগবে, কিভাবে পারবা দেখো। টু টু 2 2 স্কোয়ার করলে কত হয়? 4। 4। 4। আর 3³4 × 9। করলে 81। 27। 27। হ্যাঁ, আর এখানে আসবে কি? s²। এস আর টু দি এখানে পাওয়ার আসবে কি? 5। হ্যাঁ, এস টু দি এই তো পাওয়ার একবারে, 6। এই s⁻⁶ হয়। গুণের ক্ষেত্রে যোগ হয় এস টু দি পাওয়ার হ্যাঁ, 5। হ্যাঁ, আর 4 × 27 করলে হবে তোমার 108। তার মানে অ্যান্সার কত আসবে? 108 এস টু দি পাওয়ার 5। হ্যাঁ, এটা আসবে তোমার অ্যান্সার। আর 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 একই জিনিস ধরো, এই সেম জিনিসটা আমি তোমার এখন কেআইপি বের করতে বললাম, কেআইপি কত হবে, আর বলে দিলাম যে এখানে ক্রোমিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে তোমার
ক্রোমিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে এক্স, আর সালফেটের কনসেন্ট্রেশন হচ্ছে ওয়াই। এটা বের করো। এক্স স্কোয়ার ওয়াই কিউব। এটা শিওর এক্স স্কোয়ার ওয়াই কিউব? শিওন্তি, তুমিও শিওর? হ্যাঁ। হ্যাঁ, এটা হবে এক্স স্কোয়ার ওয়াই কিউব। এটা ভালো পারছো, এটা রাইট, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি এই কন্ডিশন দিই, তাহলে আমার এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এই কাহিনী করতে আমার অনেক সময় লাগে, এই কাহিনী আসলে আমরা করতে চাই না। হ্যাঁ, এই কাহিনী করতে চাই না, এই কাহিনী করতে অনেক সময় লাগে, এমসিকিউ দেখেই সাথে সাথে তাকাইতে পারা লাগবে, এত সময় নষ্ট করা যাবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে দেখাইছি, দেখো একটু ভালোভাবে এখন যে জিনিস বলতেছি খেয়াল করো খুব মনোযোগের সাথে। এখানে কত ছিল? 2। এখানে কত ছিল? 3, তাই না? 3, 3। 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 5। 5। এইবার আমি এখানে 27 লিখছি আর 4 লিখছি, এই জিনিসটা মুছে দিই। 27 আর 4 লিখবো না, কিভাবে লিখবো? 2 এর উপর 2 দিব, ইন্টু 3 এর উপর 3 দিব, এরকম না? 3। হ্যাঁ। তার মানে কি হ্যাঁ। হইতেছে আরো খেয়াল করো, এখানে যেহেতু 2 ছিল, এই 2টারে আমরা কি করব? 2 দিব। আর স্কোয়ার এই 3টারে কি করব করব? আর 3 রে কিউব কিউব করব। করব। তার মানে তাইলে আমরা কি একবারে কি লাস্ট লাইনটা চলে আসতে পারবো, তাই না? বুঝতে পেরেছো কি বলছি? এটা হ্যাঁ। প্র্যাকটিস করো, তাহলে পারবা। উম, হুম, A3 B, হ্যাঁ A3 B, এইটারে তোমরা কেএসপি বের করো। ধরো A3 B একটা কম্পাউন্ড, এটা কেএসপি বের করো। এটা কত হবে? উপায় কি? উপায় হচ্ছে বলে দিচ্ছি। এখানে 3 আছে, আর এখানে কত আছে তাইলে? 1। 3 আর 1 যোগ করলে কত হবে? 4। তাহলে আমরা S টু দি পাওয়ার কত হবে? 4। 4। 9 এবার আর টু দি পাওয়ার 4। এই 9 হবে না। 3 কে আমরা কি করব? না না, 27, 27 27। এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, তার মানে 3 এর উপর কি 3 দিব, আর 1 এর উপর 1 দিব। তার মানে এই দুটো করলে আমাদের আসে কত? 27 x টু দি পাওয়ার 4। 4। আবার তাহলে আরো একটা সম্ভব, যে স্লো হয়ে গেল। রাত্রে। হুম, এই তো বোর্ড আসছে, হ্যাং খাইছে। দেখো, তো এইটুকু আমরা পারলাম। যদি এটা পরে বাদ দিই, A2 B, এটা কত হবে? এটার কেএসপি বের করতে গেলে কি হবে? এটা একদম সহজ। এইটার কেএসপি কত হবে? 4s কিউব। হ্যাঁ, এটা কেএসপি হবে 4s কিউব। তার মানে আমাদের সবগুলা বের করা শেষ, জানো? আমাদের সবগুলা কি হইলো? একটা হচ্ছে S স্কোয়ার, একটা হলো কি 4s কিউব, একটা হলো কি
27 এস টু দি পাওয়ার 4, তাই না? 27 কিউব। হ্যাঁ। আর আরেকটা হবে কি 108 এস টু দি পাওয়ার 5। 5। তার মানে এইগুলার বাইরে যদি কোনো অ্যান্সার থাকে প্রশ্নে, তার মানে এগুলো প্রথমেই বাদ। এইগুলার বাইরে যদি কোনো অ্যান্সার থাকে এগুলো প্রথমেই বাদ। শুভ ওই যে একটু আগে বলছিল কি 54 হবে, আমি বলছিলাম যে ভুল করলেও মানে কোনোভাবেই 54 হওয়া সম্ভবই না। কারণ যখনই আমরা দেখবো S² তখন আমরা বুঝবো কয়টা আয়ন আছে এখানে। 2টা। 3টা থাকলে 4s³ আয়ন, 4টা থাকলে 27 এস টু দি পাওয়ার 4, আর 5টা থাকলে এই যে এরকম 6টা আয়ন সম্বলিত কোনো কিছু আসলে নাই। মানে এইখানে আমাদের সিলেবাসে খুবই রেয়ার, এগুলো আসে না, কোনোভাবেই সম্ভব না। তোমাদের পরীক্ষা আসলে এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা অপশন আসবে। তোমরা কিভাবে বুঝবা কোনটা হবে? আয়ন যোগ করবা কয়টা আছে, তাইলে পরে তোমরা সহজে অ্যান্সার মিলিয়ে দিতে পারবা। বাট এগুলো শুধুমাত্র কার জন্য? কেএসপি। আর কেআইপি বের করা আরো সহজ। কেআইপি বের করলে কনসেন্ট্রেশন দেওয়া থাকলে কেআইপি বের করা আমাদের জন্য সহজ। শুধু আয়ন, শুধু আয়ন আয়ন। হ্যাঁ, শুধু আয়ন। ধরো তোমার আরেকটা কেআইপি দিয়ে শেষ করি লাস্ট। A3B, এটা কি হবে বলো? ধরো এর এক্স কনসেন্ট্রেশন কিউব এক্স ওয়াই, আর বি এর কনসেন্ট্রেশন ওয়াই। এক্স কিউব ওয়াই। হ্যাঁ, X³ Y, এটা যদি হয় তাহলে হুম হুম ও, এবার সুন্দর আরো একটা মনে পড়লো। এইটা কি হবে দেখি, এটা যদি পারো তাহলে বুঝবো যে সবকিছু বুঝছো আসলে। এক্স স্কয়ার এমনি ওয়াই কিউব। এই আমি শেষ করে নিয়ে প্রশ্ন, এটা একটা আনস্যাচুরেটেড। আর আচ্ছা। এখানে কি হবে? A3+2A এরকম হবে, এগুলো তো সন্দেহ নেই। আচ্ছা মানিক, কি বুঝো নাই অনেক কিছু এরকম? আমার কারেন্ট চলে গেছিল। যদি ক্লাস না বুঝে থাকো তাহলে তো আসলে এতখানি ব্যাক করা সম্ভব না। তাহলে রেকর্ড দেখে নিতে পারো। এখন আমি রেকর্ড, আমার ওই যে আজকে এখন থেকে একটু প্রেশার কম, আমি আজকেই রেকর্ড আপলোড দিয়ে দিব। দেখো, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। আর এখানে আমার বলা আছে এইটার ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে এক্স। আচ্ছা এক্স না, অন্য কিছু দিই। ধরো এটার ঘনমাত্রা দেওয়া আছে পি। এবার আমারে বলো কেআইপি কত হবে? এইটা হচ্ছে শুধুই তোমার পি। প্রশ্ন, আর কিছু না। হ্যাঁ শুধু পি, আর কিছু দেওয়া নেই। 108 x to না না, p to the power 5। P⁵ এই তো, ঠিক আছে। এটার রেজাল্ট হবে 108 p⁵ বুঝতে পারছো, রাইট? এই তো, এটা কেন হইলো তো আর কোনো দ্বিধা নাই। এইটার কনসেন্ট্রেশন দেওয়া থাকলে যদি কেআইপি বের করতে পারে তখনও আমরা কি করব? তখন মোল গুণ হবে। হ্যাঁ, তখন মোল গুণ হবে। এবার এই জিনিসটা আরো একটু সুন্দর করি, দেখো। আরো একটু সুন্দর করি এইভাবে যে এটা আহ আহ হ্যাঁ, এরকম ভাবে লেখা যায়। তোমার প্রশ্নে দেওয়া আছে যে হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। এবার বলো কেআইপি কত? 4 p² 27 p কিউব। 27 p³ না? ফোর পি খেয়াল পি চিন্তা করো, স্কয়ার শোনো শুভ, 4p এইখানে কিউব হবে। শোনো শোনো শুভ শোনো, এইখানে স্কয়ার হওয়ার কোনো চান্সই নেই। কেন বলো তো সেখানে স্কয়ার হওয়ার কিউব কোনো চান্স হবে। নাই? হ্যাঁ, কারণ এখানে এক আছে, এখানে দুই আছে। তাহলে এটা P³ হবেই হবে, এটা ভুল হওয়ার কোনো চান্সই নেই। আগে কি হবে এটা হচ্ছে আমার ফ্যাক্ট। 4p এটা একটু কিউব। 4p কিউব কি হয়? 4p³ কি হয়? হ্যাঁ হয়, বাট এখানে তো হবে না। এআইপি দেখো, আমি যে বলছিলাম এই কন্ডিশন গুলো হবে, এটা আমি কিন্তু বলে দিছি যে এটা কার জন্য হবে, কেএসপির জন্য কিসের হবে। জন্য? ও। কেআইপির জন্য এখানে কি হবে একটু চিন্তা করো ভালো হবে। এই পরে আর প্রশ্ন বাড়াবো না, এই টপিক এখানে এটি লাস্ট ম্যাথ। এটা যদি ভালোভাবে পারো তাইলে হবে, তা নাইলে তো আমার একটা প্র্যাকটিস দেওয়া লাগবে।
27। 27 না, 27 হওয়ার কোনো চান্স নেই। দেখো কি হবে এখানে। এই তো প্রশ্ন, প্রশ্ন থেকে খেয়াল করো ঘনমাত্রা কার আচ্ছা দেওয়া দাদা, আছে এখানে, বলো। তাহলে পি পি কিউব। না না, দেখো বলি, এইখানে ঘনমাত্রা দেওয়া আছে কার? বি এর। বি বি এর। এর। আমরা এইভাবে কি লিখতে পারি যে কনসেন্ট্রেশন অফ বি মাইনাস ইজ ইকুয়াল টু পি? আরে, হ্যাঁ পারি। এবার ওর ঘনমাত্রা কি দেওয়া আছে? না। না। না, দেওয়া নাই। এখন বি এর আমরা একটা রেশিও চিন্তা করি। এটা রেশিও যদি আমরা 1 ধরি, এটা রেশিও কত হবে? 1। আর এটা রেশিও কত হবে? 2। 2। এটা কি শিওর কেন লিখছি? হ্যাঁ। যে এটা যদি একটা থাকে, এই মলিকুলটা এখান থেকে এ তৈরি হয় কয়টা? একটা। 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 বি তৈরি হয় কয়টা? দুইটা। দুইটা। দুটো। এই জন্য আমরা লিখছি 1:1:2, এটুকু শিওর। এবার পরের লাইন, ঘনমাত্রা দেওয়া আছে কার? বি এর, তাই না? বি হুম। এর ঘনমাত্রা চিন্তা করো, বি যদি দুইটা থাকে, এ থাকে কয়টা? একটা। তাহলে এইটা থাকে, তাহলে তার মানে কি বি এর অর্ধেক থাকে কে? এ। বি যত থাকে তার অর্ধেক থাকে কে? এ। তাই তো? হুম। তাহলে এ এর ঘনমাত্রা কত হবে বলো? হাফ। হ্যাঁ, কত হবে? 1 হবে। এই 1 কেমনে হয়? এখানে আমার বি এর ঘনমাত্রা কত? 2। এখানে বি এর ঘনমাত্রা কত? পি। পি। তাহলে এখানে কত হবে? 1/p। P/2। P/2। এই তো এক্স্যাক্টলি এটাই, সীমন্তী ভালো বুঝতেছে। হ্যাঁ, ধ্রুব বুঝছো এটা কেন P/2 হইলো? হ্যাঁ হ্যাঁ দাদা, অর্ধেক খুশি। হ্যাঁ, তার মানে এখন যদি এরকম থাকে তখন আমাদের রেশিও দিয়ে চিন্তা করতে হবে যে এটা পি হলে এটা P/2, তাহলে আমার অ্যান্সার কত হবে? যে অ্যান্সার হবে হচ্ছে আমার, খেয়াল করি, যে পি এর উপর কত হবে? পি এর উপর, এই পি এর উপর হবে আমার কিউব। স্কোয়ার। হ্যাঁ, স্কয়ার। পি এর উপর স্কোয়ার হবে। আর P/2 এর উপর পাওয়ার কত হবে? 1। তার মানে আমার আলটিমেটলি রেজাল্ট কত আসে? হাফ। পি কিউব। হাফ পি কিউ। এবার আরেকটু কমপ্লেক্স করে দিই, যেহেতু এটা পারলা না। দেখো এটা একটু ভালোভাবে বুঝে শুনে বলবা। এতগুলো করানোর পরে এগুলা দিয়ে মনে হয় না আর তোমাদের অন্য কিছু দেখান লাগবে, তোমরা নিজেরাই বই ধরলে পারবা। A2B3 যদি করি তাহলে এখানে আসে কি? 2A প্লাস 3B মাইনাস। মাইনাস। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, এটা ধরো এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, করো। এরপরে বাকিটা নিজেরা করো, শেষ, আর কিছু বলবো না। এবার তুমি কেআইপি বের করো। এতটুকু তোমরা শিওর যে অ্যান্সারে আলটিমেটলি কি আসবে? 5। হ্যাঁ, ওয়াই 5 আসবে, কারণ হচ্ছে এই যে 3 আর 2 5, বাকিটা করো। হাফ y5। একবারে উত্তর দিয়ে দিও না, বুঝছো? চিন্তা করো, যেগুলা ভুল ভাল অ্যান্সার দিবে এগুলো দেখবো অপশনে এ বি তে দেওয়া থাকবে। দাদা এরকম হয়, 1/27 y⁵। 1/27। আমার না আসলে করে দেখতে হবে, আমি তো তোমাদের দিছি, আমি তোমাদের সামনে করি, তারপরে দেখো তোমরা একটা অ্যান্সার বলো। টু তুমি রাফ বাই করে ফাইভ দেখি হবে। কত বললা, বলো তো আমি লিখে রাখি, বলো। 2y5। 2y5? না না, এটা তো আসলে মনে হয় না হবে, এটা হওয়ার চান্স কম। আমি করে দেখি, দাঁড়াও, আমি করে দেখছি, তোমরা করতে থাকো। তোমরা কি খাতা কলমে করো না খালি এমনি মুখে মুখে চিন্তা চিন্তা করতেছো? যদি এটা এরকম হয়,
তাহলে তো 1/8। না না, তোমরা ভুলভাল জায়গায় আগাইতেছো। এটার আনসার হবে হচ্ছে 27। হ্যাঁ, পাইছি অ্যান্সার। কত হবে বুঝলাম। দেখো, এটা কিন্তু না পারা তোমাদের জন্য আসলে, আমার জন্য দুঃখজনক যে তোমরা এটা পারলা না। কিভাবে কি করা লাগবে দেখো, এইভাবে আগাবা। কনসেপ্ট তো আগের মতোই, কনসেপ্ট আশা করি সমস্যা নেই তোমাদের। জিনিসটারে এক্সট্রাপোলেট করতে পারতেছো না, এটাই হচ্ছে সমস্যা। দেখো, এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে এর, আমাদের এইটার রেসপেক্টে কার কনসেন্ট্রেশন বের করা লাগবে? বি এর, বি। এটুকু তো জানো। এখন হ্যাঁ। রেশিও বের করা লাগবে। রেশিও বের করলে কি হয়? এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত? 3। এখন আগের বার তোমাদের জন্য সহজ ও। ছিল, একটা রেশিও কত ছিল? 1 ছিল। একটা রেশিও 2 ছিল, এবার এটার জন্য একটু কমপ্লেক্স করে দিয়েছি, এটা 2 এটা 3। তার মানে আমাদের তাহলে কি সহজ হয় কি জানো? বলো বলো বলো। 2y/3 হবে? 2y/3 না, 2y/3 হবে না, এটা আরো সহজ করি, খেয়াল করো। আমরা যে কোনো একজনের এক বানাই, বুঝছো? হয় 2 রে এক বানাবো, নয় 3 কে এক বানাবো, বাট তাকেই এক বানাবো যার ভ্যালু দেওয়া আছে। এটার ভ্যালু দেওয়া আছে, তাইলে এইটার এক বানানোর জন্য আমাদের কি করা দরকার বলো তো? 2 রে কত দিয়ে ভাগ দিব? 2 রে কত 2 দিয়ে ভাগ দিয়ে। দিব? 2 দিয়ে ভাগ 2 দিব। কে 2 দিয়ে ভাগ দিব। হ্যাঁ। আর আমার 3 কে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়েই 2 ভাগ দিয়ে। দিব, কারণ হচ্ছে আমাদের কিভাবে উভয় ভাগ পাশে করতে 2 হবে। দিয়ে ভাগ। হ্যাঁ, দুই ভাবে সে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে আমার রেশিওটা কি আসে একটু খেয়াল করো। তাহলে আমার রেশিওটা আসে এইরকম, এটা হয়ে যায় 1:3। 3/2, রাইট? তার মানে এটা যদি আমার ওয়াই হয় তাহলে এটা কত হবে বলতে পারবা? এইটা 1 হলে এটা হয় 3/2, তাহলে এইটা ওয়াই হলে এটা কত হবে? 2। এই এতক্ষণ লাগে, বলো বলো। 5/2 হবে না? এটা এরকম হবে না? হ্যাঁ, এটাই, রাইট, এরকম তো। হ্যাঁ। এইবার এটাকে তুমি লেখো, কেআইপি করলে কত হবে? কেআইপি করলে কত হবে? ওয়াই এর ওপর কত বসবে? ওয়াই এর উপর থ্রি পাওয়ার বাই কত টু হবে? ওয়াই ফাইভ হ্যাঁ, ফাইভ এই না 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 না, 3/2 হবে না। ওয়াই এর উপর এখানে প্রথমত কত পাওয়ার দিব? এই যে ওয়াইটা নিলাম, এখানে কত পাওয়ার দিব? স্কয়ার। স্কোয়ার। আর এর পরবর্তীতে 3/2, এটার উপর পাওয়ার কত দিব? 3/2, সরি, 3/2 ওয়াই, এটার উপর পাওয়ার কত দিব? কিউব কিউব। কিউব। এটা হচ্ছে আমার, এটা লিখলাম কার জন্য? এটা লিখলাম হচ্ছে আমি এ এর জন্য, আর এটা লিখলাম হচ্ছে বি এর বি এর জন্য। জন্য। তাহলে আমার রেজাল্ট কত আসে আলটিমেটলি? y⁵ আর এখানে আসে কত? 3 কিউব করবো, তাই না? 3/2 হোল কিউব, এরকম না? 27 ওয়াই। বাই তার মানে এটাকে যদি সহজ ভাবে লিখি এরকম আসে যে 3 কিউব করলে কত হয়? 27। আর 2 কিউব করলে কত হয়? 27 8। 8। এই তো, এটা হবে আমাদের অ্যান্সার। এইটা অনেক কঠিন, মানে লাস্ট যেটা দিলাম এটা অনেক কঠিন, এই টাইপ আসার কোনো চান্স নাই, বুঝছো? বাট ওই যে বেশি কঠিন গুলা করলে সহজ গুলা আরো বেশি সহজ লাগবে। তো তোমাদের এই দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের টপিক ক্লোজ। আর আসলে কিছু বলার নেই, অনেক কথা হয়েছে। যদি সামারি করি, এত জিনিস, হ্যাঁ। দাদা কে দ্রাব্যতাকে আইপির আরেকটা করালে ভালো হয়। এই যে এরকম লাস্ট যেরকম দিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দিই। আচ্ছা, এটা বলো তো, A2+ লেখা ঠিক নাকি A+2 লেখা ঠিক? দুই ভাবেই লেখা যায়। হুম, ঠিক আছে, দুইভাবে লেখা যায়, রাইট।
এবার আরো একটু জটিল করে দিচ্ছি, কারণ হুবহু যেহেতু আগেরটার মতো দিলাম না, তাই আর একটু কাহিনী করে দিলাম, দেখো। করো। এবার আমি 3y কার কনসেন্ট্রেশন বলতেছি। বি এর। হ্যাঁ, এবার বাকিটা করো, তুমি এখান থেকে কেআইপি বের করো, একটু ঠান্ডা মাথায় করবে। সুষমা, তুমি নাইস। এতক্ষণ পর জয়েন দিছো, কখন জয়েন দিলা? দাদা আমার তো এরকম আসতেছে আনসার। কিরকম আসতেছে বলো। 243/8 y⁵ 43/8। আচ্ছা, দেখি ওর কত হ্যাঁ। আসে। এটা আসলে বেশ জটিল। করবো। আচ্ছা দেখো তোমরা করে দেন শিওন্তি। দাদা। আচ্ছা, হ্যাঁ। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক বেশি কমপ্লেক্স। তুমি যেহেতু বললা তাই। আর তোমরা চাইলে ওই যে আগে যেগুলো করাই সেগুলো নিজের প্র্যাকটিস করে নেক্সট টাইম পারলেই আসলে হবে। এত বেশি জটিল কখনোই আসবে না। দেখি শুভরটা মিলে কিনা। প্রথমত আবারও সেই একই গল্প, যে রেশিও বের করব। এই যে এটা ছিল কত, 2, এটা ছিল 3, তাহলে আমরা কি করা যায়, এটা লেখা যায় 2/2 করলে 1, আর এটারে 2 করলে কত আসবে, 3/2। এইটুকু একবারে করে দিলাম, এইটুকু আশা করি বোঝা গেছে। তার মানে বি এর কনসেন্ট্রেশন আমার কত, 3y। আর এ এর কনসেন্ট্রেশন কত হবে, 3y তো হবেই, বাট তার সাথে গুণ হবে কত, থ্রি। তার সাথে গুণ হবে কত, 3। 3 গুণ নাইন হবে, ওয়াই বাই টু। 3/2 হবে না? হ্যাঁ, এরকম হবে। তার মানে কি হবে, 9y/2, রাইট। 9/2y বা 9y/2। এবার এটা যদি হয় তাহলে এবার পাশে লেখো, যে কি হয়, যে কেআইপি সমান কত লেখা যায়। এ এর জন্য আমরা কত লিখতে পারি, এ ইন্টু বি। এ এর জন্য নাইন ওয়াই লিখতে বাই পারি টু হচ্ছে ইন্টু 9y/2 ইন্টু এটার উপরে পাওয়ার কত হবে, থ্রি ওয়াই। এটার উপরে 3। পাওয়ার হচ্ছে যে থ্রি হবে। হ্যাঁ, আর কিসের জন্য, বি এর জন্য কত হবে, 3y। 3y এর উপর পাওয়ার কত হবে, 2 হবে, টু। তাই না? তাহলে এবার হিসাব করো, 3 স্কোয়ার করলে কত হয়, 9। আর এখানে কত হবে, 9 কিউব করলে কত হবে, 9 কিউবই রাখো, সমস্যা নেই। 9 কিউবই রাখো, আর নিচে কত রাখবা, 8। এইট এইট। না? আর এই পাশে আসবে কত, হ্যাঁ। y⁵ ফাইভ। 5। তার মানে তাহলে আমার 9 টু দি আলটিমেটলি পাওয়ার রেজাল্ট ফোর। বাই 8 ফোর ওয়াই টু বাই দি এইট পাওয়ার ইন্টু ওয়াই 5। y⁵। হ্যাঁ, এটার আর ভাঙতে হবে না, বুঝছো, ক্যালকুলেটর যেহেতু নাই আর কোনো ভাঙার প্রয়োজন নেই, এটা অনেক বড় রেজাল্ট আসবে। এই ছিল কাহিনী। এগুলো আসলে এগুলা জটিল, এগুলো কখনো আসবে না, কোনো চান্সই নেই, কোথাও দিবে না। কিন্তু ওই যে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এগুলো সহজে করতে পারবে।
যতটুকু আলোচনা হয়েছে আশা করি দ্রাব্যতা ঘনমাত্রা এগুলা নিয়ে কোনো ঝামেলা হবে না। আচ্ছা তাহলে বলো, ঘনমাত্রা সর্বোচ্চ অবস্থা দ্রাব্যতা, এটুকু আর কোনো কনফিউশন নাই, তাই তো? না। ঘনমাত্রা সর্বোচ্চ অবস্থা হচ্ছে দ্রাব্যতা। আর দ্রাব্যতা এক ধরনের ঘনমাত্রা। আবার কেআইপি আর কেএসপি সম্পর্ক কি? কেআইপি সর্বোচ্চ অবস্থা হচ্ছে আমাদের কেএসপি। কেআইপি বাড়তে 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 একসময় কেএসপি তে পৌঁছায়। আর এদের মধ্যে কম বেশি হইলে কি হয় সেটা আমরা জানি। এবার একটা জিনিস পড়ানো বাকি, এটা সহজে বলে দিই, সেটা হচ্ছে সমআয়ন প্রভাব। সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাবের বলা হয় হচ্ছে এই যে কি, কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট, এই জিনিসটা কি তোমরা পারো? দুটাতে সমান থাকবে। বলো, কমন আয়ন এফেক্ট নিয়ে কতটুকু দুটাতে আইডিয়া আছে? বুঝি নাই তোমার কথা, দুইটা দুইটা শুনছি কি? আয়ন দুইটা সমান থাকবে। দুইটা আয়ন সেম থাকবে, হ্যাঁ কমন থাকবে। এইটা আমি এইভাবে বলতে পারি সহজে, সেটা হচ্ছে দুইটা আয়নের প্রকৃতি সেম থাকবে। প্রকৃতি সেম থাকবে না, আসলে দুইটা আয়ন হুবহু সেম হবে। আচ্ছা যতটুকু জানো জানো, দেখো আর না জানলে তো নতুন করে অ্যাড হবে। সহজভাবে বলতে গেলে এইরকম, এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট মানে তো জানো, এক্সট্রোভার্ট আর হ্যাঁ। ইন্ট্রোভার্ট, হ্যাঁ। ধরো একটা ক্লাসে ইন্ট্রোভার্ট স্টুডেন্ট ছিল। ইন্ট্রোভার্ট স্টুডেন্টরা হচ্ছে, বা ইন্ট্রোভার্ট কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে সবার সাথে মিশতে পারে না। ওরা নিজেরা নিজে ছিল, একটা ক্লাস 5 জন আছে, ওই 5 জনের 5 জনই ইন্ট্রোভার্ট। এবার ধরো ওই ক্লাসে নতুন করে বাইরে থেকে স্টুডেন্ট আসলো যারা হচ্ছে এক্সট্রোভার্ট। এখন তাতে রেজাল্ট এক্সট্রোভার্ট। কি হবে বলতে পারবা? একটা ক্লাসে 5 জন স্টুডেন্ট ছিল, বা ধরো হ্যাঁ 5 জন স্টুডেন্ট ছিল যারা হচ্ছে ইন্ট্রোভার্ট, আর ক্লাস আর কেউ ছিল না, সবাই ইন্ট্রোভার্ট ছিল। এরপরে ধরো ওই ক্লাসে হুট করে বাইরে থেকে তুমি আরো ইন্ট্রোভার্ট স্টুডেন্ট ঢুকাই দিলা 10টা, এখন কি হবে? রেজাল্ট কি হবে? রেজাল্ট, ইন্ট্রোভার্টটা কি আগের মতোই যত আগে যতটুকু কথা বলতো ততটুকু বলবে, না আরো আগের চেয়েও কম কথা বলবে? এই 1 মিনিট, আমার না আগের এক চেয়ে কম টিচার কথা ফোন দিছে। বলবে। 1 মিনিট, আমি একটু পরে শুরু করতেছি। তো ওই যে তুমি যেটা বললা ওইটাই ঠিক, সুষমা যেটা বলতেছিলা, যে সরি, সিয়ন্তি যেটা বলতেছিলা। প্রকৃতি হুম, সেম হবে। না না না, এই যে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের কাহিনী, ও। ও। যে 5 জন যদি থাকে, ওরা যতটুকু কথা বলতো আগে, এক্সট্রোভার্ট 10 জন আরো কম আসার পরে বলবে। ওদের কথা বলা আরো কম হবে। এইটাই হচ্ছে কাহিনী, এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখা লাগবে না। এইবার আমরা ইলেকট্রোলাইট বলতে কি বুঝি বলতে পারবা? ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট বলতে আমরা কি বুঝি? ইলেকট্রোলাইট বা বাংলায় বলতে গেলে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি? তাড়াতাড়ি, এগুলা সহজ সহজ ছোট ছোট জিনিস। মানে তুমি কি ক্লাসে আসো? তুমি যে স্মিত এমনি সময় কথা বলো, আজকে কোনো কথাই বলোনি। এই তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে, এই কি হলো তোমাদের? তোমরা কি কথা বলছো এতক্ষণ? হ্যালো, শিউন্তি, মানে কথা বলতেছো কিন্তু তোমার কথা তো আসতেছে না।
এই কি সমস্যা? শুভ, হ্যালো, কথা শোনা যাচ্ছে? এতক্ষণ শোনা যায় না। ও, এতক্ষণ শুনো নাই। ঠিক আছে, দেখো, তাহলে এই তো ইন্ট্রোভার্টদের এটা আরো কমে যাবে। আর আমি জিজ্ঞাসা করছিলাম হচ্ছে এইটা যে তড়িৎ ইলেকট্রোলাইট বিশ্লেষণ। আসলে কাকে বলে, ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষক কাকে বলে? তড়িৎ মানে কি? তড়িৎ মানে কারেন্ট। তার মানে সহজভাবে বলতে গেলে কারেন্টের মধ্যে, সরি, কারেন্ট পাস করলে পরে যা কিছু বিশ্লেষণ করা সম্ভব তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষণ। কারেন্ট পাস করলে যা কিছু বিশ্লেষণ করা সম্ভব তাই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এখন তুমি যদি লবণ নাও তাহলে পরে ওটা কি কারেন্ট পাস করলে আলাদা হবে? হবে? অবশ্যই হবে, এত তেমন সমস্যা হবে। আসলে না, এখানে কন্ডিশন আছে। তুমি যদি লবণের সল্টের সলিড অবস্থায় নাও তাহলে পরে এটা হবে, কাজ করবে? হবে না। তোমার আগে লবণটারে কি করা লাগবে? আগে ক্লাসিত লবণটারে করতে হবে। আগে লবণটাকে তোমার জলের মধ্যে মিশানো লাগবে। একটা সলিড সল্টকে নিলে তুমি ওইটাকে কখনো কি বানাইতে পারবা না। একটা সলিড সল্ট কখনো কি হবে না? ইলেকট্রোলাইট হবে না। আসলে কারা ইলেকট্রোলাইট হবে যদি সল্টটারে আমরা কোন অবস্থায় নিই? জলীয় অবস্থায় নেই, তাই না? সল্টটাকে যদি আমরা জলীয় দ্রবণের নেই তাহলে আমরা সেটাকে ইলেকট্রোলাইট বলতে পারবো। বাট সলিড অবস্থায় নিলে সেটাকে আমরা ইলেকট্রোলাইট বলতে পারবো না। এবার আমার তোমার কাছে পরবর্তী প্রশ্ন, সুগার, এটাকে কি আমরা যদি অ্যাকুয়াস সলিউশনে নেই তাহলে কি সেটা ইলেকট্রোলাইট হবে? সুগার কি ইলেকট্রোলাইট হবে নাকি না? ফার্স্ট, হবে না। হবে। কেন হবে না? এইটাই হচ্ছে আমাদের কাহিনী, যে কেন হবে আর কেন হবে না। আমরা জানি সল্ট হচ্ছে আয়নিক যৌগ। সল্ট আয়নিক যৌগ, কিন্তু সুগার আমাদের আয়নিক যৌগ না। সুগার হচ্ছে কোভ্যালেন্ট, মানে সমযোজী যৌগ। এজন্য আমরা এর সুগারের তড়িৎ বিশ্লেষ্য দেখতে পারবো না, বা সল্টের তড়িৎ বিশ্লেষ্য দেখতে পারবো। এই তো। তো তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যাদের আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করে বিশ্লেষণ করতে পারবো জলীয় দ্রবণে, তাদের আমরা তড়িৎ বিশ্লেষ্য বলবো। আর তড়িৎ বিশ্লেষ্য কারা হবে? যারা আয়নিক তারাই হচ্ছে বেসিক্যালি আমাদের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে যখন তাদের আমরা জলীয় দ্রবণে নেব। এবার তড়িৎ বিশ্লেষণের মধ্যে না দুইটা ভাগ আছে। এটা দুইটা ভাগ আমি তোমাদের এখান থেকে দেখাই দিই। হুম, এই যে দেখো, এই যে তড়িৎ বিশ্লেষক আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উইক, একটা হচ্ছে স্ট্রং। একটা হচ্ছে উইক, একটা হচ্ছে স্ট্রং। শক্তিশালী আর দুর্বল। স্ট্রং ইলেকট্রোলাইট কাকে বলে? সম্পূর্ণ আয়নে পরিণত হয় যখন পানিতে দ্রবীভূত করা হয়। আর উইক ইলেকট্রোলাইট কারা? সম্পূর্ণভাবে আয়নে পরিণত হয় না, এরা 100% আয়নিত হয়। আর উইক কি হয়? আংশিক আয়নিত হয়, 1 থেকে 10%। স্ট্রং কারা? সবল অ্যাসিড, সবল ক্ষার, বেশিরভাগ লবণ। আর উইক কারা? দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, অতি সামান্য কিছু লবণ। এরা হচ্ছে আমাদের উইক ইলেকট্রোলাইট। তার মানে আমাদের কনক্লুশন হচ্ছে এইটা যে উইক ইলেকট্রোলাইট হচ্ছে আমাদের ইন্ট্রোভার্ট। মানে তুমি যদি ওদের জলের মধ্যে দাও তাহলে ওরা সম্পূর্ণভাবে আয়নিত হবে না। এই সম্পূর্ণভাবে আয়নিত হওয়ার, অসম্পূর্ণভাবে আয়নিত হওয়ার মানে কি? বলতে গেলে, যদি এটা যদি বুঝতে না পারো তাহলে এইভাবে বলতে পারি, NaCl কে যদি তুমি ভাঙো, ধরো NaCl রে ভাঙলা, এখানে 100 NaCl ছিল, এখানে ভাঙলে কতগুলা Na+ পাবা, কতগুলা Cl- পাবা বলতে পারবা? এই যে এখানে কতগুলো Na+ থাকবে, কতগুলো Cl- থাকবে 100টা NaCl ভাঙলে? 50-50। শুভ বলছে 50-50। শুভ বললো 50-50। মানিক সেন্টি, তোমরা বলো কয়টা হবে? 50-50 হবে।
হাই রে, এটা কিন্তু, হ্যাঁ, এটা হলো না, এটা হলো না, এটা হলো না। এইখানে তোমার এইটাও 100টা হবে, এটাও 100টা হবে, এটাও 100, এটাও 100, 100 100 হবে আসলে। 100টা এনএসিএল ভাঙবা, তাহলে 100টা এনে তৈরি হবে, 100টা সিএল তৈরি হবে। সহজ ভাবে বুঝতে গেলে, ধরো তুমি বুঝো নাই কিভাবে হইলো, দেখো এইভাবে চিন্তা করো। এনএসিএল, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ, এনএসিএল না? হুম। এই তো, তোমাদের কথা অনুযায়ী জিনিসটা হচ্ছে এইরকম। আমি লিখি, ধরো 3 NaCl ভাঙলাম, তাহলে এইভাবে না, এইভাবে লিখি, দাঁড়াও। NaCl ভাঙলে পরে তোমাদের কথা অনুযায়ী Na+Cl-। যদি আমি 4টা NaCl ভাঙি, তাহলে তোমাদের কথা অনুযায়ী এটা দুইটা হবে, এটা দুইটা হবে, তাই তো? তোমাদের কথা অনুযায়ী এরকম হওয়ার কথা, দুইটা দুইটা। আসলে ধরো এইখানে আমি 4টা NaCl নিলাম, এটারে ভাঙলে কি হয় খেয়াল করো তো। এটারে ভাঙলে কয়টা ক্লোরিন পাওয়া যায়? কয়টা ক্লোরিন পাওয়া যায়? চারটা। কয়টা সোডিয়াম পাওয়া যায়? 4টা। তার চারটা। মানে বুঝতেছো যে এখানে 100টা ভাঙলে যে 100 100 তৈরি হবে। তাহলে 200 হয়ে যাবে না? হ্যাঁ, আরো সুন্দর প্রশ্ন, 200 হবে। এখন তুমি বলো, 100টা NaCl এর মধ্যে কয়শোটা আয়ন ছিল? ধরো 100, মানে এখানে 4টা NaCl আছে, 4টা NaCl এর হুম। মধ্যে কয়টা আয়ন আছে আসলে? আয়ন আছে চারটা। কয়টা? এই 4টা চারটা। আয়ন না 8টা আয়ন? ও, চারে চারে আট, আটটা আয়ন। হ্যাঁ, আর তাইলে তুমি এখানে দেখো, তাইলে 8টা আয়ন মিললো, মিললো। হ্যাঁ। হ্যাঁ, তার মানে এখানে 100টা NaCl মানে আয়ন আছে কয়টা? আয়ন আছে আটটা। 100টা থাকলে 200টা আয়ন আছে। আট। 100টা ও, থাকলে আয়ন 200টা 200। আয়ন আছে। হ্যাঁ, তার মানে 100 যদি ভাঙো, তাহলে এখানে 100টা হবে, এখানে 100টা হবে। হ্যাঁ, এখানে 100টা হবে, এইটুকু আমরা বুঝলাম। এবার নতুন একটা কাহিনী দেখো, এই যে এটা, যে CH3COOH, এটা কি আমাদের দুর্বল অ্যাসিড, তাই না? এটা কি জানো, দুর্বল অ্যাসিড। এই যে, এখন আমার প্রশ্ন হচ্ছে, এইটার এখানে যদি 100টা থাকে, এখানে কয়টা হবে, এখানে কয়টা হবে? গোবিন্দ। শুভ, বলো। এইখানে 100টা থাকলে 100 হবে, 100 হবে। তোমাদের এখন এতক্ষণ যেভাবে বললাম, তাহলে তোমাদের মনে হবে এখানে এরকম হবে, 100 100, তাই না? এটা তোমাদের কথা অনুযায়ী মনে হবে, কিন্তু আসলে এটা তাই হবে না। এখানে 100 হবে না, এখানে 100 হবে না। এখন প্রশ্ন হবে যে কেন হবে না? না হওয়ার কারণ হচ্ছে, এইটা উইক ইলেকট্রোলাইট, এটা উইক ইলেকট্রোলাইট। আর উইক ইলেকট্রোলাইট কত পার্সেন্ট ভাঙে? 5 থেকে 10% ভাঙে, 5 থেকে 10% ভাঙে। তার মানে এখানে হয় 10টা থাকবে, 10টা থাকবে। 10টা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, আমরা 5টা থেকে 10টার মধ্যে যে কোনো কিছু লিখতে পারি। এইবার আমি বুঝবো কিভাবে উইক ইলেকট্রোলাইট? এটা যে উইক ইলেকট্রোলাইট, এটা আসলে আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড। এছাড়া দেখো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা, এখানে আমি একটা কি চিহ্ন দিচ্ছি দেখো, এখানে আমি একটা উভমুখী চিহ্ন দিছি। উভমুখী চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এটা সামনের দিকেও যাবে, পিছনের দিকেও যাবে। এই তো, তাই হচ্ছে আমরা এখানে 10টা 10টা এভাবে লিখছি, যে উভমুখী মানে হচ্ছে এটা 5 থেকে 10% ভাঙবে। এখন কথা হচ্ছে, আগের এখানে কেন আমরা 100 100 লিখতে পারলাম? 100 100 লিখতে পারছি কারণ এরা কত পার্সেন্ট ভাঙে? এরা 100% ভাঙে। আমাদের ইলেকট্রোলাইটের আলোচনা এখন পর্যন্ত যতটুকু হইলো, ইলেকট্রোলাইট কারা? যাদের আমরা জলের মধ্যে মিশাইলে পরে কারেন্ট পাস করলে ভাঙতে পারবো, তারা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। আর ইলেকট্রোলাইট দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, একটা উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট কারা? স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে তারাই যারা আমাদের 100% ভাঙবে। আর উইক ইলেকট্রোলাইট কারা? যারা হচ্ছে 5 থেকে 10% ভাঙবে। স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা টান দিই, স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে আমরা এখানে জাস্ট
এই যে একটা টান দিব, আর উইক ইলেকট্রোলাইটের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উন্মুখী চিহ্ন দিব। এইটুকু কনফিউশন আছে কিনা বল, তাহলে সামনে আগাবো। শুভ, তুমি কি আসো? এই কথা বলো। দাদা বাড়িতে প্রোগ্রাম চলতেছে তো, বাইরে বুঝছি, সাউন্ড তোমার তা তো ওই জন্য শুনতেছি, মিউট হ্যাঁ। করে রাখছি। শুভ, দাদা হ্যাঁ এইটুকু কি বুঝতে পারছো? তা বেশিক্ষণ আগাবো না, জাস্ট কমন পরে শেষ করে দিব আজকে। হ্যাঁ দাদা। হ্যাঁ এইটুকু যদি বুঝতে পারো, কিন্তু যদি বুঝতে পারো জানাও, নাহলে মেসেজ যদি তোমার কথা বুঝে, যেহেতু নয়েজ আশেপাশে। তো এখন আমরা কমন আয়নের মধ্যে ঢুকি। আমরা এখানে উইক ইলেকট্রোলাইটকে কম্পেয়ার করবো হচ্ছে কার সাথে জানো? উইক ইলেকট্রোলাইটকে কম্পেয়ার করবো হচ্ছে আমাদের ইন্ট্রোভার্টদের সাথে, যারা হচ্ছে কথাবার্তা কম বলে। আর আমার এখানে যে স্ট্রং ইলেকট্রোলাইট ছিল, এরা ছিল হচ্ছে আমার স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইটকে আমরা কম্পেয়ার করতে পারি হচ্ছে এক্সট্রোভার্টদের সাথে, এক্সট্রোভার্টদের সাথে। এখন হুম, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এরকম, উইক ইলেকট্রোলাইট এমনিতেই কম ভাঙে। উইক ইলেকট্রোলাইট এমনিতেই আমরা জানি কত পার্সেন্ট ডিসোসিয়েট করে, 5 থেকে 10% ডিসোসিয়েট করে, ঠিক আছে? এখন তার মধ্যে যদি আমি আবার একটা স্ট্রং ইলেকট্রোলাইট দেই, তখন স্ট্রং ইলেকট্রোলাইট কারা? যারা 100% ডিসোসিয়েট করে। তখন উইকটা কি 5 থেকে 10% ডিসোসিয়েট করবে, নাকি তার চেয়ে কম করবে, নাকি তার চেয়ে বেশি করবে? তখন এটা রেজাল্ট কত হবে? ধরো আগে 5 থেকে 10 করতো, পরে কি এরকম করবে, ধরো 7 থেকে 12, নাকি না ধরো 3 থেকে 5, কোনটা হবে? একটা স্ট্রং ইলেকট্রোলাইট মিশাইলাম তারপরে উইকের মধ্যে, তখন এটা কোনটা হবে? 3 থেকে 5। হ্যাঁ, এটাই। তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট, এটা হচ্ছে আমাদের কম। তার মানে আমার ডিসোসিয়েশন কি হবে? ডিসোসিয়েশন আগের চেয়ে বাড়বে না কমবে? কমবে। কমে যাবে। কন্ডিশন হচ্ছে, আমি এখানে সহজভাবে বলছি, কন্ডিশন হচ্ছে কি? কন্ডিশন হচ্ছে আমার একটা কমন আয়ন থাকতে হবে। কন্ডিশন হচ্ছে আমার কমন আয়ন থাকতে হবে। কন্ডিশন হচ্ছে কমন আয়ন থাকতে হবে। কমন আয়ন থাকার কন্ডিশনটা কি, এটা আমরা আস্তে আস্তে দেখি। কমন আয়ন হচ্ছে এমন জিনিস যে তোমার উইক ইলেকট্রোলাইট কি তুমি চিনো না, ধরো তুমি উইক ইলেকট্রোলাইট চিনো না, আমি এটা বললাম, আমি তোমাদের বলে দিলাম এজিসিএল হচ্ছে একটা, এজিসিএল হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট, আমি এটা তোমাদের বলছি, এই জন্য তোমরা বিশ্বাস করবে। এরপরে তার মধ্যে আমি বাইরে থেকে ধরো তার মধ্যে আমি বাইরে থেকে এনএসিএল ঢাললাম। এনএসিএল যদি ঢালি, তাহলে আমাদের কমন আয়ন কি পাওয়া যাবে? এরকম একটা ব্যাপার। আগে তোমার এইখানে হচ্ছে এজিসিএল ছিল, আর এবারে আমি বাইরে থেকে এনএসিএল ঢাললাম। এখন আমার এই যে যে দ্রবণটা পাবো, দ্রবণটার মধ্যে আমার কোন আয়নটা দুই জায়গা থেকে আসতেছে? এখানে আমার এই সিএল আয়নটা, মানে ক্লোরাইড আয়নটা দুই জায়গা থেকে আসতেছে। তাই এই সিএল মাইনাসকে আমরা কি বলতে পারি? সিএল মাইনাসকে অনায়ন। আমরা কি বলতে পারি? কমন আয়ন। ঠিক আছে, সিএল মাইনাসকে আমরা বলতে পারি কমন আয়ন। আর এটা হচ্ছে আমার কেমন ইলেকট্রোলাইট? স্ট্রং। আর এটা হচ্ছে আমাদের উইক। এখন স্ট্রংটা আমরা আগে থেকে জানতাম যে 100% ডিসোসিয়েট করে, আর উইক আমরা আগে থেকে জানতাম 5 থেকে 10% 5 থেকে 10। ডিসোসিয়েট করে। এখন আমার প্রশ্ন, তুমি অবশ্যই বুঝতেছো যে EgCl এর মধ্যে NaCl যদি বাইরে থেকে আমি ঢালি, তাহলে পরে আমার কার এই যে ডিসোসিয়েশন কমে যাবে? NaCl এর নাকি AgCl এর? কার ডিসোসিয়েশন কমবে? AgCl। AgCl এর ডিসোসিয়েশন কমবে। এটাকে আমরা বলি কি জানো? কমন আয়ন এফেক্ট। তার মানে যদি আমরা দুইটা মিক্স করি, তখন আমাদের যে দুর্বল ছিল এইটি আসলে হয় যে সবল
আরো বেশি প্রভাব খাটায়, আর দুর্বল আরো বেশি শোষিত হয়। কম পাওয়া এখানে যায়। আমাদের এজিসিএল আসলে ডিসোসিয়েট করতে 5 থেকে 10%, এমনি কম ডিসোসিয়েট করে, কিন্তু ওই যে সবলের প্রভাবে, মানে এই যে স্ট্রং এর প্রভাবে ও আরো কম মাত্রায় ডিসোসিয়েট করবে আরো। তার মানে ওর ডিসোসিয়েশন কমে যাবে, যেটাকে আমরা বাংলা বলি বিয়োজন মাত্রা কমে যাবে, ডিসোসিয়েশন কমে কমে যাবে। যাবে। এই যে ডিসোসিয়েশন কমে গেল, এটাকে আমরা বলি হচ্ছে কি জানো, কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট, কমন আয়ন এফেক্ট। তাহলে এইটাই ছিল আমাদের কমন আয়ন এফেক্টের মেইন আছে সংজ্ঞা, বা যাই বলো থিওরি, এটাই যে কি হবে। আমি তোমাদের এখানে স্টেটমেন্টটা দেখাই। এই যে সময়ায়ন কাকে বলে এখানে সুন্দর মতো লেখা আছে, পর কোন দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে যদি একটি নির্দিষ্ট আয়ন উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে তৈরি হয়, তবে ওই আয়নটিকে সম আয়ন বলে। হুম? এটা তো আমরা বুঝলাম যে NaCl দিছিলাম আর AgCl দিছিলাম, আর এই সিএলটা দুই জায়গা থেকেই তৈরি হইলো। আর যার দ্রাব্যতা কম তার দ্রাব্যতা আরো কমে যাবে, মানে যে কম ভাঙতো সে আরো কমে যাবে। এটি হচ্ছে আমাদের কাহিনী। যে কি বলছে দেখো, সম আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আমরা কি কি নিচ্ছিলাম, সমায়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ NaCl আর AgCl, যখন একই আয়ন, যখন একই আয়নে দ্রবীভূত থাকে, এখানে একই আয়নে হবে না, একই দ্রবণে হবে। সম আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য বিশ্লেষ্য পদার্থ যখন একই দ্রবণে দ্রবীভূত থাকে, তখন দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি বিয়োজন মাত্রা অর্থাৎ দ্রাব্যতা যথেষ্ট কমে যায়। একে দ্রাব্যতার উপর সমায়ন প্রভাব বলে। বোঝা গেছে কি বলছে? হ্যাঁ, এই তো। এখন আমাদের কেন হয় এই জিনিস, আসলে এই কনসেপ্ট আমাদের এমসিকিউর জন্য কখনোই গুরুত্বপূর্ণ না, যে আসলে কেন হয়। জাস্ট এইটুকু মনে রাখতে পারো যে আমাদের কেএসপি যে ভ্যালু, এই যে এখানে আমরা, তুমি শীট পড়লে এই যে পিডিএফটা তোমাদের দেওয়া আছে গ্রুপে, এখান থেকে ব্যাখ্যা পড়লে বুঝতে পারবা। এই কেসি এর মান কনস্ট্যান্ট রাখার জন্য আসলে এই সময়ায়ন প্রভাবটা দেখা যায়, যে কেসি এর মান ঠিক রাখার জন্য যে দুর্বল থাকে তার দ্রাব্যতা আরো কমে যায়, যে দুর্বল থাকে। এই তো। তো আমাদের সমান প্রভাব শেষ, শুধু বাকি থাকলো শিখা পরীক্ষা। আইন শোনাবো। হ্যাঁ, শিখা পরীক্ষা বা আয়ন শনাক্তকরণ। আমি চাইছিলাম আজকে এই শেষ করতে, কিন্তু আসলে ওই যে ওই দ্রাব্যতার টাইমটা তো আমি অনেক এখনো শর্ট, ব্রেকফাস্ট বুঝি নাই। ব্রেকফাস্টও করি না এখন দাদা। ও, আমি আমিও করিনি। আমি ঘুম থেকে উঠলাম, আজকে একাদশী, তো আচ্ছা, আজকে তো খাওয়া দাওয়া একাদশী নেই। রাখেন দাদা সব? বুঝি নাই। সবটা রাখেন নাকি? হ্যাঁ, চেষ্টা করি মোটামুটি, বেশ ঠাকুর করলে অনেক দিন ধরে, কত, হ্যাঁ, 2-3 বছর হয়েছে। এই তো। তো সামনের ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার শেষ হবে। আর আয়ন শনাক্তকরণ পড়াইতে বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আর এই চ্যাপ্টার শেষে তোমাদের এই যে এই চ্যাপ্টারে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা কিভাবে দিবে, এমসিকিউ পরীক্ষা হচ্ছে তোমাদের গুগল ফর্ম দেওয়া হবে, একটা টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে গুগল ফর্ম সাবমিট করবো, মানে অপশন থাকে। অনেক দাদা। বুঝছো? আর এই বইটা তো তুমি পাইছো তাই না? হ্যাঁ, উদ্ভাস। এই বইটা থেকে, হ্যাঁ, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, তো এটা হচ্ছে তুমি সলভ করবে। মানে এই যে যে টপিক ওয়াইজ এখানে যা যা আছে না, এগুলো সলভ করবা। আর না পারলে মেসেজ দিও, যেগুলো পারিনি। এই বইটারে ধরে পড়ো, দেখো তোমার প্রিপারেশন হয়ে যাবে। তুমি এই বইটা ধরে পড়লে ভার্সিটিতে চান্স পাবাই, মানে কোনো যদি বুঝে বুঝে সলভ করতে পারো এই বই, মানে অবশ্যই ভালো কিছু হবে যদি তুমি চেষ্টা করো। আসি। আচ্ছা দাদা, আর আজকে ও কল সামনের দিয়েন। ক্লাস, হ্যাঁ হ্যাঁ, সামনের ক্লাস আশা করি শুক্রবার সকালে নিতে পারবো। শুক্রবার সকালে সামনের ক্লাস। ওকে দাদা। টাটা।